সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আমার আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের বিষয় হচ্ছে ন্যারেশন বাই স্পিচ চেঞ্জিং। আমরা আজকে দেখব কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। চলো, যারা ন্যারেশন পারছো না বা ন্যারেশন বুঝতেছো না, তারা আমার আজকের এই একটি ক্লাসই হবে যথেষ্ট। তোমরা আশা করি ন্যারেশন মোটামুটি খুব ভালোভাবে আজকে ন্যারেশনটা বুঝতে পারবে। চলো আমরা শুরু করি। আমরা প্রথমে জানি যে ন্যারেশন বাই স্পিচ মানে হচ্ছে উক্তি, কারোর কথাকেই বলা হয় ন্যারেশন। হ্যাঁ, যদি কোনো বক্তার বক্তব্যকে সরাসরি কোনো চেঞ্জ না করে বলা হয়, তাহলে সেটাকে বলে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন। আর যদি বক্তার বক্তব্যকে সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলা হয়, তাহলে সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন। চলো আমরা দেখি। ন্যারেশন মানে হচ্ছে, ন্যারেশন বা স্পিচ হচ্ছে উক্তি। তাহলে ডিরেক্ট স্পিচ হচ্ছে প্রত্যক্ষ উক্তি এবং ইনডিরেক্ট স্পিচ হচ্ছে পরোক্ষ উক্তি। তো প্রত্যক্ষ উক্তি কোনটা? যেখানে বক্তার বক্তব্যকে হুবহু লিখতে হয়। এখানে একটা ইনভার্টেড কমা মানে উদ্ধৃতি চিহ্ন দিয়ে মানে বক্তার প্রত্যক্ষ বক্তব্যটাকে চিহ্নিত করা থাকে। ইনডিরেক্ট স্পিচ মানে হচ্ছে পরোক্ষ উক্তি। তাহলে বক্তার পরোক্ষ উক্তিকে মানে বক্তব্যকে ইনডিরেক্ট স্পিচ বলে। এখানে বক্তার বক্তব্যটি হুবহু থাকবে না, অন্য বক্তব্যটি বিশ্লেষণ করবে বা বক্তা নিজেও পরবর্তীতে তার কথাটা মানে ব্যাখ্যা করবে, ন্যারেট করবে। তাহলে দেখো, আমরা এখানে এক্সাম্পল, হি সেজ আই লাভ মাই মাদার। তাহলে কি আছে এখানে? হি সেজ, সে বলে, আই লাভ মাই মাদার। তাহলে দেখো এখানে সে একটা ছেলে, হ্যাঁ, হি সেজ, সে যা বলে তার কথাটা কোনো চেঞ্জ না করে সে সবসময় বলে বা সে বলে সে তার মাকে ভালোবাসে। এটা এভাবে লেখা আছে যে আই লাভ মাই মাদার, কোন চেঞ্জ না করে আমি আমার মাকে ভালোবাসি, আই লাভ মাই মাদার, কোন চেঞ্জ না করে হুবহু লেখা আছে। এই জন্য আমাদের ইনভার্টেড কমা সামনে, হ্যাঁ, পিছনে ইনভার্টেড কমা দিয়ে এটাকে ভিতরে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়েছে। কারণ হচ্ছে এটাই হি মানে এই বক্তার প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ বক্তব্য মানে ডিরেক্ট ন্যারেশন। তাহলে এটার দুটো অংশ, একটা থাকে ইনভার্টেড কমার বাইরের অংশ, আর একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশ। তাহলে আমরা ইনভার্টেড কমার যে বাইরের অংশটা, এটাকে বলে রিপোর্টিং ভার্ব। কি বলবো? রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা, এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ মানে যা বলা হয়েছে তা থাকবে ইনভার্টেড কমার ভিতরে, আর যে কথাটা বলছে বা যাকে বলছে বা অন্য কোনো কিছু থাকবে ইনভার্টেড কমার বাইরে মানে রিপোর্টিং ভার্বের অংশে। তাহলে চলো আমরা এই কথাটাকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে আমরা দেখে নিই। তাহলে যেমন হি সেজ, আমরা হি সেজ লিখলাম। তারপরে দেখো ইনভার্টেড কমা, যেহেতু প্রত্যক্ষ উক্তিকে আমরা পরোক্ষ উক্তিতে রূপান্তর করছি, মানে বক্তার সরাসরি বক্তব্যটা থাকছে না, তাহলে আমরা ইনভার্টেড কমাটা উঠিয়ে আমরা দ্যাট দেয়া লাগে বা অন্য কিছু দেওয়া লাগে। তিনটা আইটেম থাকে, চারটা আইটেম, দ্যাট, তারপরে টু, ইফ এবং ইফ বা ওয়েদার এবং ডব্লিউএস কোশ্চেন। আমরা দেখবো একটু পরে, আমরা দেখবো এগুলো কিভাবে চেঞ্জ করতে হয়। তাহলে হি সেজ, আমি এখন ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিলাম। এখন এই যে সে বলছে আমি, তাহলে আমিটাকে তাহলে সে, তাহলে আমরা এখানে এই যে আমরা হি লিখলাম, আইটাকে কি লিখলাম? হ্যাঁ, হি। কারণ সে একটা ছেলে বলছে সে তার মাকে ভালোবাসে। আমি যখন মানে অন্য কেউ যখন এটাকে ইনডিরেক্টলি ব্যাখ্যা করবে, তখন কি করবে? সে বলবে যে সে তার মাকে ভালোবাসে। তাহলে হি হওয়ার কারণে লাভস, এই যে মাই মাদার, ছেলেটা বলেছিল মাই মাদার, আমরা কি বলবো? হিজ মাদার। হিজ মাদার, শি লাভস হিজ মাদার। ঠিক আছে। আবার আমরা আরেকটি বাক্য দেখি, যেমন দেখো, রাজু সেড টু মিতু, রাজু মিতুকে বলেছিল ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে এটা হচ্ছে বক্তার প্রত্যক্ষ উক্তি, এই জন্য এখানে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স লেখা হয়েছে, উক্তিটি লেখা হয়েছে। তাহলে আমরা যদি এটাকে ডিরেক্ট ইনডিরেক্ট করি, আমরা কি জানি? প্রথম ইনভার্টেড কমার যেই বাইরের যে অংশটা, এটাকে বলে রিপোর্টিং ভার্ব বা আরবি, আমরা রিপোর্টিং ভার্ব বলবো। এবং ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা, এর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ, তাহলে রিপোর্টেড স্পিচ আমরা চেঞ্জ করব রিপোর্টিং ভার্ব,
ভার্বের অংশে শুধু সেট টু ছাড়া অন্য কোনো কিছুর পরিবর্তন হবে না। এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত দেখতেছি একটু পরেই। তারপরে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, দেখো এখানে আমরা কি লিখবো, যদি আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তাহলে আর এ যে ইউ, রাজু সেট টুকে আমরা সেট টু লিখতে পারি বা টোল্ড লিখতে পারি, এটাও ক্ষেত্র বিশেষে। আমরা কিছুক্ষণ পরে আসতেছি সেট টু চেঞ্জ নিয়ে আসতেছি। তাহলে রাজু টোল্ড কাকে বলছে, মিতা, MIT, মিতাকে বলছে ইনভার্টেড কমার উঠে, এখন আমরা লিখবো দ্যাট। দ্যাট এখন ইউটাকে, রাজু মিতাকে বলছে তুমি, তাহলে তুমিটাকে রাজু, তাহলে কি হবে, মানে মিতা হবে শি, একটা মেয়ে হলে শি হয় শি। ভার্ব 1 এম ইজ আর, আমরা ভার্ব 2 করব, ওয়াজ আর করব। তবে ভার্বটা চেঞ্জ হবে যখন এখানে রিপোর্টিং ভার্ব থাকবে ভার্ব 2, তখন ভিতরের ভার্বগুলো চেঞ্জ হবে। তাহলে অবশ্যই সবগুলো ভার্ব না, শুধু ফাইনাইট ভার্ব চেঞ্জ হবে। ন্যারেশনে ফাইনাইট ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব চেঞ্জ হয় না। তাহলে শি ওয়াজ, এই যে আই মি মাই, কে বলছে, রাজু বলছে মাই আমার, তাহলে আমরা হি হিম হিজ, মানে রাজু হিজ বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। এভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। আমি আরেকটা বাক্য দেখাচ্ছি তোমাদেরকে। নাবিলা সেড টু হার মাদার, নাবিলা তার মাকে বলেছিল আই এম কামিং টু মিট ইউ নাও, মানে আই এম কামিং, আইটাকে নাবিলা, নাবিলা আসছে, আই মানে নাবিলা, নাবিলা বলছে আই আমি, তাহলে এম কামিং আমি আসছি। তার মানে যখন নাবিলা তার মাকে বলেছিল, মানে অনেক আগের কথা, অতীতকালের কথা, তাহলে বলেছিল আই এম কামিং আমি আসছি, তাহলে নিশ্চয়ই আমরা বলবো শি ওয়াজ কামিং। আইটা যেহেতু নাবিলা, একটা মেয়ের পরিবর্তে শি হয়, তাহলে ওয়াজ কামিং টু মিট, টু এর পরে ভার্ব চেঞ্জ হয় না। ন্যারেশনে শুধু ফাইনাইট ভার্ব, ন্যারেশনে শুধু ফাইনাইট ভার্ব, মানে ভার্ব 1 আর ভার্ব 2, এই ভার্ব 1 আর ভার্ব 2 ছাড়া ন্যারেশনে অন্য কোনো ভার্ব চেঞ্জ হবে না। তাহলে চলো আমরা দেখি এটাকে আমরা ইনডিরেক্ট করি। যেমন নাবিলা, নাবিলা সেট টু, আমরা সেট টু বা টোল্ড লিখতে পারি, এটাও ক্ষেত্র বিশেষে চেঞ্জ হবে, আমরা একটু পরে আসছি। হার মাদার, হার মাদার, নাবিলা সেড টু হার মাদার, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখবো দ্যাট। এটাও সবসময় না, যখন এখানে অক্সিলারি ভার্ব যদি হয় তাহলে ইফ হয়, মূল ভার্ব হলে টু হয়, সাবজেক্ট থাকলে দ্যাট। আমরা আসছি একটু পরে বিস্তারিত আলোচনা করব। দ্যাট আইটাকে নাবিলা, তার মানে শি, এমিজার থাকলে কি হয়, ওয়াজ ওয়ার, শি ওয়াজ, নাবিলা। এখন এখানে দুইজন মহিলা, নাবিলা এবং নাবিলা মেয়ে, তারপরে মানে শি এর মধ্যে পড়ে, তারপরে হার মাদার মেয়ে, এই জন্য আমরা শি লিখে ব্র্যাকেটে এন লিখে দিলে ভালো, না লিখলে অসুবিধা, কিন্তু লিখে দিয়ে বেটার। তাহলে দ্যাট শি ওয়াজ কামিং, মানে সে বলেছিল যে আমি আসছি, তাহলে আমরা কি বলবো, শি ওয়াজ কামিং। তাহলে আই এম কামিং, শি ওয়াজ কামিং। এখন দেখো ওয়াজ কামিং, সে তার মাকে বলছিল আমি আসছি, আমরা কামিং না লিখে এখানে গোয়িং লিখতে হবে। জি উ, মানে সে তার মার কাছে যাচ্ছিল, মানে সে তার মাকে বলছিল, মানে সে তার মার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিল, মানে সে বলছে যেহেতু আমি আসছি, তাহলে আমরা আশাটাকে আমরা যাওয়া লিখতে হবে, মানে কামটাকে গো লিখতে হবে। এটা আমরা একটু পরে আসছি, এগুলা চেঞ্জ গুলা বিস্তারিত আলোচনা করব। তারপরে টু মিট ইউ, এখন দেখো ভার্বের পরে হচ্ছে অবজেক্ট, ভার্বের পরে হচ্ছে অবজেক্ট, আবার সে তার মাকে বলছে ইউ, তোমার সাথে, তাহলে মায়ের অবজেক্ট কি, হি, শি, হার। হার মানে ব্র্যাকেটে এম দিয়ে দিলাম, মায়ের সাথে, নাও এখন, তার মানে কি তখন, THEN দেন, তখন সাক্ষাৎ করেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কি কি জিনিসগুলো চেঞ্জ করতেছি। আমরা প্রথমেই সেট টু চেঞ্জ করতেছি, তারপরে ইনভার্টেড কমা চেঞ্জ করতে হচ্ছে, তারপরে পার্সন গুলো চেঞ্জ করতে হচ্ছে, ভার্ব চেঞ্জ করতে হচ্ছে, তারপরে আমরা কি চেঞ্জ করছি, যে টাইম চেঞ্জ করছি, এবং অন্য কিছু আদার চেঞ্জও আছে। তাহলে চলো আমরা দেখে নেই কোন কোন জিনিস চেঞ্জ করতে হয়, তার একটা লিস্ট আমরা দেখে নেই। তাহলে আমাদের এক নম্বরে চেঞ্জ করতে হবে, আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, আমাদের কয়েকটা বিষয় পরিবর্তন করতে হবে। মনে রাখবে এই কয়টা বিষয় যদি আমরা পরিবর্তন শিখে যাই,
জিনিসটা প্রথমে একটু কঠিন মনে হবে, কিন্তু ন্যারেশনের একটা সেন্টেন্স চেঞ্জ যদি তুমি শিখতে পারো, একটা সেন্টেন্স চেঞ্জ করলে এরকম শত শত সেন্টেন্স তোমরা চেঞ্জ করতে পারবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট রূপান্তর করতে পারবে। কিন্তু প্রথমটা শুরু করাটা একটু কঠিন, কিন্তু ন্যারেশন এমন একটা গ্রামার যে ভালো করে রিডিং পড়তে পারে না, তারাও যদি চেঞ্জটা ভালো করে শিখতে পারে, ন্যারেশনটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট দ্বারা রূপান্তর করতে পারবে, কোনো রকম ঝামেলাই হবে না। হ্যাঁ, শুধু চেঞ্জ গুলো মনে রাখতে হবে। যেমন 1 নম্বরে আমরা যেটা চেঞ্জ করতে হবে, সেট টু চেঞ্জটা করতে হবে। আর সেট টু থেকে ইনভার্টেড কমার বাইরে, মনে রাখবে ইনভার্টেড কমার বাইরে সেট টু ছাড়া আর কোনো কিছুর পরিবর্তন হবে না। প্রত্যেকটা নিয়ম আমি বেশ কয়েকবার করে আলোচনা করব, বেশ বারবার একই ধরনের নিয়ম উঠে আসবে, এগুলো তোমার মুখস্থ রাখবে, প্রয়োজনে খাতায় লিখে রাখবে। দেখো তাহলে 2 নম্বরে চেঞ্জ করতে হবে ইনভার্টেড কমা চেঞ্জ। দেখো ইনভার্টেড কমার বাইরে শুধু সেট টু চেঞ্জ, তারপরে ইনভার্টেড কমা চেঞ্জ মানে ইনভার্টেড কমাটাকে উঠিয়ে দিতে হবে, এটাকে বাদ দিতে হবে। হ্যাঁ, তারপরে পার্সন গুলোকে চেঞ্জ করতে হবে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন চেঞ্জ হয়, থার্ড পার্সন চেঞ্জ হয় না, আমরা এখনই দেখাবো বিস্তারিত। তারপরে ভার্ব চেঞ্জ করতে হবে, টাইম চেঞ্জ করতে হবে, এবং আদার্স মানে অন্যান্য কিছু পরিবর্তন আছে, এগুলো আমি দেখে দিব। এই চেঞ্জ গুলো যদি তোমরা একটু ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে ন্যারেশন তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। এত সহজ ন্যারেশন, মনে হবে যে আমরা এতদিন কেন ন্যারেশন পারি নাই, ন্যারেশনটা এতটা সহজ হয়ে যাবে তোমাদের কাছে। চলো আমি এখন তোমাদেরকে বিস্তারিত ক্লাসটা দেখাচ্ছি, তোমরা সাথে থাকবে। আমরা এখন ধারাবাহিক ভাবে সবগুলো চেঞ্জ আলাদা আলাদা দেখাবো, তারপরে আমরা ক্লাস মানে আমরা প্যাসেজ ন্যারেশন সেন্টেন্স মানে সেন্টেন্স গুলো কয়েকটা সেন্টেন্স একসাথে করে আমরা চেঞ্জ গুলো আমরা আলোচনা করব। ন্যারেশনে যে যে বিষয়গুলো চেঞ্জ করতে হবে চলো দেখে নিতে, কিন্তু তার আগে আমি বলছি আমরা এই চেঞ্জ গুলো উল্টা দেখবো, পিছন থেকে মানে সামনের দিকে যাব। প্রথমে আমরা 6 নাম্বার আদার্স কিছু চেঞ্জ দেখি, তারপরে টাইম চেঞ্জ দেখবো, তারপরে ভার্ব চেঞ্জ, পার্সন চেঞ্জ, ইনভার্টেড কমা চেঞ্জ, সবার শেষ দেখবো আমরা সেট টু চেঞ্জ। তখন আমরা সেট টু চেঞ্জের সময় এক্সাম্পল দিব, এই জন্য সেট টু চেঞ্জটা সবার শেষে। আমরা যখন প্রত্যেকটা চেঞ্জ যখন আমরা শিখতে পারবো, তখন আমি সেট টু চেঞ্জের সময় তোমাদেরকে পুরোপুরি ন্যারেশনটা শিখিয়ে দিব। তো সুতরাং তোমরা তার আগে আমার এই চেঞ্জ গুলো তোমরা খাতায় তুলে নাও, তুলে নিয়ে এই চেঞ্জ গুলো তোমরা আয়ত্ত করো। আশা করি তোমরা আজকে যে ন্যারেশন শিখবে এ মনে হবে যে স্যার এই জীবনে এত সহজ করে ন্যারেশন কোথাও শিখিনি। হ্যাঁ, চলো তোমরা আমার সাথে থাকো, একদম এই যাবত পর্যন্ত ন্যারেশনের যত নিয়ম শিখেছো সবচেয়ে সহজ কৌশলে আজকে তোমরা ন্যারেশন শিখতে যাচ্ছ। তাহলে এখানে আমরা 6 নম্বরে আদার্স চেঞ্জটা দেখছি। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা কাম থাকলে গো লিখবো, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোস, হায়দার থাকলে দিদার, দাস থাকলে সো লিখবো। হ্যাঁ, আমি আবারও বলে নিই, ন্যারেশন এমন একটা গ্রামার যেটা শিখতে গেলে হ্যাঁ হয়তোবা তুমি ভালোভাবে রিডিং পারো না, তাও তুমি ন্যারেশনটা চেঞ্জ করতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে এগুলো শিখতে হবে। যেমন কাম দেখলে তুমি গো লিখবা, হ্যাঁ কাম দেখলে তুমি কি লিখবা, গো লিখবা। তাহলে গো লিখলে হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট লিখবা, দিস থাকলে দোস, হায়দার থাকলে দিদার, দাস থাকলে সো। এখন তুমি হায়দার আছে তুমি দিদার লিখবা, এটার তুমি বানানটা শিখতে হবে। ধরো তুমি অর্থ জানো না আর পাশাপাশি কোনো রিডিং জানো না, কারণ তুমি হায়দার দেখছো এটা দিদার লিখে দিবা, দিস দেখছো এখানে দোস লিখে দিবা। তাহলে আমরা দেখছি কিভাবে বাকিগুলো চেঞ্জ করা যায়। তোমরা এই চেঞ্জ গুলো তোমরা খাতায় উঠাই নিবা এবং বানান সহ খুব ভালোভাবে শিখবা। চেঞ্জ গুলো যদি তোমরা শিখতে পারো ভালোভাবে, তাহলে দেখবা ন্যারেশন একদম কত সহজ হয়ে গিয়েছে। টাইম চেঞ্জ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা নাও থাকলে দেন লিখবো, নাও থাকলে কি লিখবো, দেন লিখবো। হ্যাঁ, তারপর এগো থাকলে আমরা বিফোর লিখবো, টু প্লাস টাইম থাকলে দ্যাট প্লাস টাইম লিখবো। যেমন টু ডে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট, টু মর্নিং দ্যাট মর্নিং, তারপরে টু উইক দ্যাট উইক, টু ইয়ার দ্যাট ইয়ার, টু সেঞ্চুরি দ্যাট সেঞ্চুরি, এভাবে লিখবো। তারপরে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে লিখবো, নেক্সট প্লাস টাইম থাকলে দ্য ফলোইং প্লাস টাইম লিখবো। এখন নেক্সট যদি ইয়ার থাকে দ্য ফলোইং ইয়ার, নেক্সট সেঞ্চুরি দ্য ফলোইং সেঞ্চুরি, নেক্সট মান্থ দ্য ফলোইং মান্থ, নেক্সট উইক দ্য ফলোইং উইক, নেক্সট ডে দ্য ফলোইং ডে, আমরা এভাবে লিখতে পারবো। এরপরে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস বানানগুলো শিখতে হবে, PREVIOUS প্রিভিয়াস ডে। যারা ন্যারেশন বুঝে না, দুর্বল, ইংলিশে একটু উইক, মানে তোমরা মনে রাখতে পারো না, কিন্তু তোমরা চেঞ্জ গুলো অবশ্যই মুখস্থ করতে হবে বানান সহ খুব ভালোভাবে। যদি চেঞ্জ গুলো মুখস্থ না রাখতে পারো, তাহলে ন্যারেশন যতই ভালোভাবে বুঝো কাজ হবে না। তাহলে এইগুলো তোমরা লিখে রাখতে হবে, খাতায় লিখে বারবার পরে এই বানানগুলো মুখস্থ রাখতে হবে। যেমন যদি ইয়েস্টার থাকলে দ্য প্রিভিয়াস ডে লিখতে হবে, এটা আর কোনো শর্টকাট ওয়ে নাই।
তোমরা এই নিয়মে শিখতে হবে। ইয়েস্টারডে যেখানে দেখবা ইয়েস্টারডে জায়গায় দ্য প্রিভিয়াস ডে লিখে দিবা, এটাই হচ্ছে নিয়ম। তারপরে লাস্ট প্লাস টাইম থেকে দ্য প্রিভিয়াস প্লাস টাইম, যেমন লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট উইক দ্য প্রিভিয়াস উইক, লাস্ট ইয়ার দ্য প্রিভিয়াস ইয়ার, লাস্ট সেঞ্চুরি দ্য প্রিভিয়াস সেঞ্চুরি, লাস্ট ভ্যাকেন্ট দ্য প্রিভিয়াস ভ্যাকেন্ট। তো এরকম ভাবে আমরা টাইম চেঞ্জ গুলো করবো। আমি আবার বলি, তোমরা প্রত্যেকটা চেঞ্জকে একদম বানান সহ মুখস্থ রাখবে। এই চেঞ্জ গুলো তোমরা করতে পারো। প্রথমে একটা সেন্টেন্স শিখা, মানে একটা সেন্টেন্স শিখতে গেলে একটু কষ্ট করতে হবে, কিন্তু একটা সেন্টেন্স শেখার পরে পরবর্তী তুমি হাজার হাজার সেন্টেন্স শিখবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবে, এগুলো কোনো মানে কোনো রকম কষ্ট হবে না তোমাদের, খুব সহজে তোমরা নেড়াশোনা শিখতে হবে। চলো আমরা তারপরে চেঞ্জ গুলো দেখি। আমাদের 4 নাম্বার পরিবর্তনটা হচ্ছে ভার্ব চেঞ্জ করতে হবে, মানে সেন্টেন্সের ভার্বটাকে চেঞ্জ করতে হবে। যদিও ভার্ব চেঞ্জটা এইভাবে কোনো বইয়ে হয়তো বা ওইভাবে নাই, তোমরা এখানে টেন্স চেঞ্জ নামে তোমরা পাবে। এই পর্যন্ত যারা আমরাও ছোটবেলায় যখন পড়ছি তখন আমরা টেন্স চেঞ্জ শিখছি, যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। আসলে এই পদ্ধতিতে মুখস্থ করাটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। এখন যারা একটু দুর্বল শিক্ষার্থী তাদের জন্য এইভাবে মানে টেন্সের নিয়ম রুল গুলা শিখে তারপরে নেরেশন এসে অ্যাপ্লাই করা, আসলে আমরা একটা গ্রামার করতে গেলে এই গ্রামার নিয়ম আমাদের মনে থাকে না, তাহলে অন্য একটা গ্রামার নিয়ে এসে টেনে এনে তারপরে এটাকে মানে এই গ্রামারের মধ্যে ফিট করে এটাকে চেঞ্জ করা আসলে একটু কঠিন। তাহলে চলো দেখে নিই একটা ম্যাজিক ওয়ে, একটা সূত্র, যে সূত্র অনুসরণ করে আমরা খুব সহজেই আমরা টেন্স গুলোকে চেঞ্জ করব। এর জন্য আমি নাম দিয়েছি ভার্ব চেঞ্জ। তোমরা টেন্স চেঞ্জ করতে হবে না, শুধু ভার্ব চেঞ্জ করবে। এর জন্য একটা সূত্র, ভার্ব 1 থাকলে ভার্ব 2 আর ভার্ব 2 থাকলে হেড প্লাস ভার্ব 3। এই সূত্রটাই শুধু, ভার্ব 1 থাকলে ভার্ব 2, ভার্ব 2 থাকলে হেড প্লাস ভার্ব 3। কারণ নেরেশনে ভার্ব 1 আর ভার্ব 2 মানে ফাইনাইট ভার্ব, ভার্ব 1 আর ভার্ব 2 কি ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে, মানে সাবজেক্টের পরে থাকে ফাইনাইট ভার্ব। আর নেরেশনে শুধু ফাইনাইট ভার্বটা চেঞ্জ হয়। ভার্ব 1 এবং ভার্ব 2 হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ভার্বের মূল রূপ, তারপরে ভার্ব 3, ভার্বের আইএনজি রূপ, এই সবগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নেরেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদের নন ফাইনাইট ভার্বটাকে কোনোভাবে আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে দরকার কি আমাদের টেন্সের স্ট্রাকচার টেনে এনে এত বড় মানে একটা নিয়ম তৈরি করার? আমরা শুধু একটা সূত্র ব্যবহার করব, ভার্ব 1 থাকলে ভার্ব 2, ভার্ব 2 হলে হেড প্লাস ভার্ব 3। এই সূত্রটা ব্যবহার করে আমরা দেখব কিভাবে আমরা টেন্স গুলোকে চেঞ্জ করব, কিন্তু আমরা টেন্সের নামও নিব না। আমরা নেরেশন শিখব, টেন্সের নাম নিব না। আমরা টেন্স না বলে আমরা টেন্স পরিবর্তন করে ফেলবো, শুধু আমরা ভার্ব গুলো চেঞ্জ করে, শুধু ভার্ব 1 আর ভার্ব 2 চেঞ্জ করব। নেরেশনে ভার্ব 1 আর ভার্ব 2, ভার্ব 1 ভার্ব 2 কোথায় থাকে? সাবজেক্টের পরে, কারণ ভার্ব 1 ভার্ব 2 হচ্ছে একমাত্র ফাইনাইট ভার্ব। হ্যাঁ, যদি এন্ড দ্বারা যুক্ত থাকে, এন্ড অর বাট, তারপরে আবার ফাইনাইট ভার্ব থাকতে পারে। সাবজেক্ট ছাড়াও সাবজেক্টে উচ্চ থেকে তারপর সাবজেক্ট থাকতে পারে। অর্থাৎ আমরা ভার্ব 1 আর ভার্ব 2 ছাড়া অন্য কোনো ভার্ব চেঞ্জ করব না নেরেশনে। তাহলে চলো দেখে নেই কিভাবে ভার্ব 1 আর ভার্ব 2 কে চেঞ্জ করতে হয়। তাহলে আমরা টেন্স চেঞ্জ করব না, আমরা শুধু ভার্ব চেঞ্জ করব। টেন্স চেঞ্জ কে ক্রস, টেন্স চেঞ্জ বাদ আমরা ভার্ব চেঞ্জ করে আমরা নেরেশনের মানে টেন্স গুলোকে চেঞ্জ করব। আমরা দেখো কিভাবে আমি চেঞ্জ করি। ডিরেক্ট, ইনডিরেক্ট, সবাইকে মনোযোগ দিতে হবে। যদি এখানে ভার্ব 1 থেকে আমরা কি করব? ভার্ব 2 লিখব। এখন আমরা সূত্র কি, প্রথম সূত্রটা কি? ভার্ব 1 থাকলে ভার্ব 2। তাহলে ভার্ব 1 যদি হয় এমিজার হচ্ছে বি ভার্বের ভার্ব 1, প্রেজেন্ট, ভার্ব 1 মানে প্রেজেন্ট। তাহলে ভার্ব 1 থাকলে আমরা ভার্ব 2 কি? ওয়াজ ওয়্যার। যদি হ্যাভ ভার্বের ভার্ব 1 থাকে হ্যাভ হ্যাজ, তাহলে আমরা লিখব হ্যাড। তাহলে এই সবটাকে আমরা বলতে পারি ভার্ব 1, এবং এই ভার্ব 1 থাকলে আমরা কি করব? ভার্ব 2 করব। মানে ভার্ব 1 থাকলে ভার্ব 2, এক কথায় ভার্ব 1 থাকলে ভার্ব 2। আর যদি ভার্ব 2 থাকে তাহলে আমরা কি করব? হ্যাড প্লাস ভার্ব 3 করব। যেমন ওয়াজ ওয়্যার কিন্তু বি ভার্বের ভার্ব 2, ওয়াজ ওয়্যার। তাহলে ওয়াজ ওয়্যার থাকলে আমরা কি করব? তাহলে আমরা ওয়াজ ওয়্যার থাকলে আমরা বি ভার্বের ভার্ব 2 যেহেতু ওয়াজ ওয়্যার, আমরা হ্যাড প্লাস ভার্ব 3 হচ্ছে বিন, ভার্ব 3 কি? বিন, বি ভার্বের ভার্ব 3 হচ্ছে বিন। তাহলে আমরা ওয়াজ ওয়্যার আমরা হ্যাড বিন লিখব। আবার যদি ভার্ব 2 থাকে হেড যদি ভার্ব 2 হিসাবে থাকে, মানে সাবজেক্টের, যেমন আই হ্যাড মাই ব্রেকফাস্ট, এরকম সেন্টেন্স গুলো থাকে, তখন কি হবে? হেড যদি ভার্ব 2 হয় তখন হেড প্লাস ভার্ব 3 হেড, তাহলে হেডের ভার্ব 3 হেড। তাহলে
আমরা দেখছো তাহলে এই দুইটা সূত্রই, একটা কি ভার্ব 1 থাকলে ভার্ব 2, একটা হচ্ছে ভার্ব 2 থাকলে কি হচ্ছে এখানে হেড প্লাস ভার্ব 3 হচ্ছে, হেড প্লাস ভার্ব 3। ভার্ব 1 থাকলে ভার্ব 2 এবং ভার্ব 2 থাকলে হেড প্লাস ভার্ব 3। তাহলে দেখো যদি এই ভার্ব 1 ভার্ব 2 ছাড়া মডাল ভার্বগুলো থাকে একই নিয়ম হবে, কোনো ঝামেলাই নাই। যদি ক্যান থাকে আমরা কুড লিখবো কুড, কিন্তু এখানে আবার অন্য একটা নিয়ম আছে, কুড থাকলে আবার হেড কুড লিখতে যায় না। হ্যাঁ, ক্যান থাকলে কুড, কুড থাকলে কুডই, মানে ভার্ব 1 ভার্ব 2, কিন্তু মডাল ভার্বগুলোর ক্ষেত্রে আবার কুড উই হেড প্লাস, কারণ কুডের কোনো ভার্ব 3 নাই। ক্যান কুড এগুলো মডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, ক্যান কুড, আবার যদি মে থাকে মাইট লিখবা, তারপরে যদি শ্যাল উইল থাকে, শ্যাল বা উইল থাকলে শুড বা উড লিখবা, শ্যাল উইল থাকলে শুড উড। তারপরে যদি মাস্ট থাকে মাস্ট, তখন লিখবা হ্যাড টু, মাস্ট থাকলে হ্যাড টু। তাহলে এই ভার্ব চেঞ্জ নাই এমন কোন কি বলে ন্যারেশন নাই, ন্যারেশনের প্রত্যেকটা সেন্টেন্সেই ভার্ব চেঞ্জ আছে, শুধু ইম্পারেটিভের সময় ছাড়া। ইম্পারেটিভের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরে টু আনতে হয়, কারণ মূল ভার্ব দিয়ে শুরু হয়, আর টু এর পরে ভার্বের মূল রূপ ইনফিনিটিভ, এটা চেঞ্জ হয় না। তাহলে তাছাড়া প্রত্যেকটা ভার্বে আমরা ভার্ব 1 এবং ভার্ব 2 কে চেঞ্জ করতে হয়, আমরা এই নিয়মে চেঞ্জ করব। তবে মনে রাখতে হবে চিরন্তন সত্য হলে ভার্ব চেঞ্জ হয় না। তোমরা লিখে ফেলতে পারো, চিরন্তন সত্য হলে ভার্ব চেঞ্জ হয় না। এবং একদম ছোটদের ক্ষেত্রে যারা 6-7 এর বাচ্চারা আছো, তারার একটা জিনিস লাগবে, যাদের সেন্টেন্স ন্যারেশন আসে, যদি রিপিটিং ভার্ব মানে ইনভার্টেড কমার বাইরে যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে, প্রেজেন্ট বা ফিউচার, তাহলে রিপিটেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভিতরে ভার্বটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। ভার্বে মানে ভার্ব 1 থাকলে ভার্ব 2 এরকম হবে না, ভার্ব 1 থাকলে ভার্ব 1 থাকবে। অনেক সময় এম এর ক্ষেত্রে ইজ হইতে পারে, আর হইতে পারে, কিন্তু ভার্ব 1 থাকলে ভার্ব 1, ভার্ব 1 থাকলে ভার্ব 2 হবে না। কখন? যখন ইনভার্টেড কমার বাইরে মানে রিপিটিং ভার্বের অংশে যে ভার্বটা থাকবে, ওই ভার্বটা ভার্ব 1 অথবা ভার্ব 1 অথবা ফিউচার টেন্স মানে শ্যাল উইল ভার্বের মূল রূপ থাকবে, মানে প্রেজেন্ট বা ফিউচার হলে তাহলে ভার্ব চেঞ্জ হয় না। তাহলে তোমরা এটা নোট করে রাখতে পারো, চিরন্তন সত্য হলে, যদি রিপিটেড স্পিচটা চিরন্তন সত্য হয় মানে ইনভার্টেড কমার ভিতরে, যেমন ম্যান ইজ মর্টাল, তারপরে হেলথ ইজ ওয়েলথ, ম্যান ইজ মর্টাল থাকলে ম্যান ইজ মর্টালই হবে, ম্যান ওয়াজ মর্টাল হবে না। তারপরে দি সান রাইজেস ইন দা ইস্ট, এই রাইজেসই থাকবে, ভার্ব টু রুজ হবে না। তারপরে হেলথ ইজ ওয়েলথ, ইউনিটি ইজ স্ট্রেংথ, এরকম চিরন্তন সত্যগুলো থাকলে ভার্ব চেঞ্জ হবে না। আবার রিপিটিং ভার্ব মানে ইনভার্টেড কমার বাইরে যদি তোমার প্রেজেন্ট মানে ভার্ব 1 থাকে আর ফিউচার মানে শ্যাল উইল ভার্বের মূল রূপ থাকে, তাহলেও ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা চেঞ্জ হবে না, মানে ভার্ব 1 থাকবে, ভার্ব 2 ভার্ব 3 থাকলে ভার্ব 3 আইএনজি যাই থাকে। আর তাছাড়া ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ রূপান্তরের সময় ভার্ব 1 আর ভার্ব 2 এই দুইটা ভার্ব ছাড়া আর কোনো ভার্বের পরিবর্তন হয় না। চলো এখন দেখে নিই পার্সন চেঞ্জ। পার্সন চেঞ্জ হচ্ছে 3 নাম্বার চেঞ্জটা হচ্ছে পার্সন চেঞ্জ। তবে মনে রাখবে ইনভার্টেড কমার ভিতরে মানে রিপিটেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যেটা অংশটা, এটা হচ্ছে রিপিটেড স্পিচ। আর রিপিটেড স্পিচের মানে পরিবর্তন যেগুলো করতে হবে, এর মধ্যে 1 নাম্বার সিরিয়ালে হচ্ছে পার্সন চেঞ্জ। মানে রিপিটেড স্পিচের ভিতরে সর্বপ্রথম আমরা পার্সন চেঞ্জ করব, তারপরে ভার্ব চেঞ্জ এবং টাইম এন্ড আদার চেঞ্জ থাকলে আমরা এগুলো করে নিব। তারপরে দেখো আমরা পার্সন চেঞ্জটা করতে গেলে আমরা একদম সহজ ভাষায় এটা একদম একটানে মুখস্থ করে ফেলবে, যে ফার্স্ট পারসন যেই রূপ সাবজেক্টের সেই রূপ, সেকেন্ড পারসন যেই রূপ অবজেক্টের সেই রূপ, থার্ড পারসন নো চেঞ্জ। ফার্স্ট পারসন যেই রূপ সাবজেক্টের সেই রূপ, ফার্স্ট পারসন যেই রূপ সাবজেক্টের সেই রূপ, সেকেন্ড পারসন যেই রূপ অবজেক্টের সেই রূপ, সেকেন্ড পারসন যেই রূপ অবজেক্টের সেই রূপ, আর থার্ড পারসন নো চেঞ্জ। থার্ড পারসন নো চেঞ্জ, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আবার তোমরা মনে করো না যেটা কোথায় থাকবে, ভার্ব মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কোথায় থাকবে। আমি আগেও বলেছিলাম, আমি আবার বলছি, ইনভার্টেড কমার বাইরে শুধুই সেট টু চেঞ্জ হবে, সেট টু ছাড়া অন্য কোনো কিছুর পরিবর্তন হবে না, শুধু সেট টু পরিবর্তন হবে ইনভার্টেড কমার বাইরে। যদি এখানে আস্কড, রিপ্লাইড বা এডেড, টুল এরকম কোনো কিছু থাকে, এটা চেঞ্জ হবে না। বা অন্য কোনো কথাও যদি থাকে, অতিরিক্ত কোনো অংশ থাকে, মানে এটা যেভাবে আছে সেভাবে বসবে, কোনো চেঞ্জ হবে না, শুধু সেট টু চেঞ্জ হবে। এখন তাহলে ফার্স্ট পারসন কোথাকার চেঞ্জ করব, ফার্স্ট পারসন চেঞ্জ করব ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে। এখন ইনভার্টেড কমার ভিতরে যে ফার্স্ট পারসন থাকবে মানে রিপিটেড স্পিচের ফার্স্ট পারসন সাবজেক্ট, কোন সাবজেক্ট? রিপিটিং ভার্বের যে সাবজেক্ট থাকবে
ওই রিপিটিং ভার্বের সাবজেক্টের সেই রূপ হবে। আর ইনভার্টেড কমার ভিতরে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপিটিং ভার্বের যে অবজেক্ট থাকবে, মানে ইনভার্টেড কমার বাইরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, রিপিটিং ভার্বের আগে থাকে সাবজেক্ট পরে অবজেক্ট, ওই অবজেক্টের হবে সেই রূপ। মানে ইনভার্টেড কমার ভিতরে যদি বলে রাজু বলেছিল আমি ভালো আছি, তাহলে রাজুকে কি বলেছিল? রাজু ভালো আছে, মানে সে ভালো আছে। তাহলে এখানে আমিটা কোথায় চলে গেছে? রাজুর কাছে। কিন্তু রাজু যদি কামালকে বলে তুমি কেমন আছো, তাহলে সে প্রশ্ন করছে তুমি কে? কামাল। তাহলে কামালের কাছে চলে যাবে, তুমিটা চলে যাবে কামালের কাছে। তাহলে সেকেন্ড পারসন যে রূপ অবজেক্টের সেই রূপ, ফার্স্ট পারসন যে রূপ সাবজেক্টের সেই রূপ। আর যেগুলো থার্ড পারসন গুলা কোনো পরিবর্তন হবে না, থার্ড পারসন যে রূপ আছে যেভাবে আছে সেভাবে থাকবে। মানে হি হিম হিজ শি হার হার ইট ইট ইটস দে দেম দেয়ার, এগুলো থার্ড পারসন এবং কোনো নাম টাম এগুলো কোনো চেঞ্জ হবে না। চলো আমি এখন পারসন চেঞ্জ, যেহেতু এখানে পারসন চলে আসছে আমরা পারসনটা একটু দেখে নিই। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন একটু পরিচয় করে দিই তোমাদেরকে। পারসন চেঞ্জ হচ্ছে ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করার একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে চলো পারসন চেঞ্জ জানতে হলে বা পারসন চেঞ্জ গুলা সুষ্ঠুভাবে ঠিকঠাক মতো নির্ভুল ভাবে করতে হলে তোমাদের পারসন গুলো অবশ্যই চিনতে হবে। তো পারসন গুলো চেনার জন্য আমরা সাবজেক্ট গুলো চিনতে হবে আগে, যেমন আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সে সে ইত্যাদি দ্বারা। এই সাবজেক্ট গুলো চিনার পরে এখানে কি আছে দেখো, আই মি মাই মাইসেলফ, উই আস আওয়ার আওয়ারসেলভস। তাহলে আমি এবং আমরা, মানে এই দুইটা সারি হচ্ছে ফার্স্ট পারসনের, এই দুইটা কি ফার্স্ট পারসন, হ্যাঁ ফার্স্ট পারসনের। তাহলে হ্যাঁ ইউ ইউ ইউর ইউরসেলফ এবং ইউ ইউর ইউরসেলফ হচ্ছে সেকেন্ড পারসন। মানে আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন আর তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পারসন। আর আমি তুমি ছাড়া যা আছে যেমন হি হিম হিজ হিমসেলফ, শি হার হার হারসেলফ, ইট ইট ইটস ইটসেলফ, দে দেম দেয়ার দেমসেলভস, এগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে চলো এগুলা কোন রূপ দেখে নেই। যেমন এই যে আই উই, তারপর ইউ ইউ হি শি ইট দে, এগুলো হচ্ছে সাবজেক্টিভ। এগুলা কি সাবজেক্টিভ। সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট কোথায় থাকে? ভার্বের আগে। তাহলে ভার্বের আগে থাকবে সাবজেক্টিভ, ভার্বের আগে থাকবে সাবজেক্টিভ এবং ভার্বের পরে যেমন ইউ মি আস, ইউ ইউ হিম হার ইট দেম, এইগুলো থাকে ভার্বের পরে, এগুলো হচ্ছে অবজেক্টিভ। ভার্বের পরে থাকে অবজেক্টিভ কেস আর ভার্বের আগে থাকে সাবজেক্টিভ কেস। তারপরে দেখো মাই আওয়ার ইউর ইউর হিজ হার ইটস দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ। এগুলো হচ্ছে পসেসিভ, পসেসিভ প্রোনাউন পসেসিভ। হ্যাঁ পসেসিভ মানে হচ্ছে মালিকানাসূচক, যেমন এগুলো থাকবে সবসময় নাউনের আগে। তাহলে সাবজেক্টিভ কোথায় থাকবে? সাবজেক্টিভ থাকবে ভার্বের আগে, অবজেক্টিভ কোথায় থাকবে? ভার্বের পরে, আর পসেসিভ কোথায় থাকবে? নাউনের আগে। তাহলে রিফ্লেক্সিভ পরেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ, এগুলো অবজেক্ট হিসেবে থাকে বেশিরভাগ। তাহলে রিফ্লেক্সিভ থাকে অবজেক্ট যেহেতু ভার্বের পরে থাকবে, যেমন আই কি বলে হেল্প মাই কিল হারসেলফ, এরকম। তাহলে যখন আই মি মাই সেলফ হচ্ছে সিঙ্গুলারের সময়, আমি তো একজন, এইজন্য এসএলএফ সেলফ। আর প্লুরালের ক্ষেত্রে উই আস এসএল ভিএস, এরকম ভাবে তুমি, ইউ যখন তুমি হয় তো ইউ ইউর ইউর সেলফ, আর একের অধিক হলে প্লুরাল হলে ইউ ইউর ইউর সেলফস, এরকম হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, হ্যাঁ। আর দের ক্ষেত্রে হবে দেম সেলফ, সেগুলো রিফ্লেক্সিভ। তাহলে আমরা ফার্স্ট পারসন হচ্ছে এই যে এই প্রথম যে ফার্স্ট পারসন যে রূপ আমরা সাবজেক্টের সেই রূপ করব, সেকেন্ড পারসন যে রূপ অবজেক্টের সেই রূপ, এবং থার্ড পারসনটাকে আমরা চেঞ্জ করব না। তাহলে সহজ কথা যে যেহেতু রিপোর্টিং ভার্বের অংশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, তাহলে রিপোর্টেড স্পিচের যে আই মাই উই আর থাকবে এগুলো চলে যাবে সামনে সাবজেক্টের কাছে। হ্যাঁ এটা যে রূপ, যেমন এখানে যদি মাই মাদার বলে আমার মা বলছে আমি, তাহলে হবে শি। যদি মাই মাদার বলে মি, তাহলে হবে হার। যদি বলে মাই, তাহলে হবে হার। এখন একটা ছেলে রাজু বলছে আমি, তাহলে কি বলবো? রাজুর মানে হিজ, রাজু তো একটা ছেলে, তাহলে হি হবে হি হিম হিজ হিমসেলফ। তাহলে রাজু যদি বলে আই মি মাই মাইসেলফ, আমরা রাজু বলেছিল হি হিম হিজ হিমসেলফ। আই বললে হি, মি বললে হিম, মাই বললে হিজ, আর যদি বলে মাইসেলফ তাহলে হিমসেলফ। এখন যদি আমি রাজুকে বলি তুমি, তাহলে কি হবে? হি, একটা ছেলে। এখন আমি যদি একটা মেয়েকে বলি তুমি, তাহলে কি হবে? সে। এখন যদি আমি নারী পুরুষ উভয়কে, মানে একসাথে কয়েকজন আছে, একের অধিক বা অনেকজন আছে, তাহলে কি বলবো? তাহলে দে বলবো, তারা। তাহলে যদি বলি রাজু এবং রানা, তাহলে হবে দে।
হ্যাঁ ইউ তখন ইউ বলে আবার দেওয়া হবে, তখন ইউ টেবিলে ইউ যদি অবজেক্ট হয় দেম হবে, আর পজিটিভে দেয়ার হবে। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এই দুইটা পারসন চেঞ্জ হবে। ফার্স্ট পারসন যেরূপ সাবজেক্টের সেরূপ, মানে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট চলে যাবে তার তার সেই অনুসারে রূপ চেঞ্জ হবে। হ্যাঁ, ফার্স্ট পারসন যত নাম্বার থাকবে সাবজেক্টের তত নাম্বারটাই হবে। হ্যাঁ, আর সেকেন্ড পারসন যত নাম্বার থাকবে অবজেক্টের তত নাম্বার হবে। হ্যাঁ, যা যা থাকে তা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, রিফ্লেক্সিভ এই চারটা শিখলেই চলবে। তাহলে এইগুলো তোমরা খাতায় লিখবে, লিখে মুখস্থ করবে। চলো আমরা এখন দেখি কিভাবে 2 নাম্বার চেঞ্জ মানে ইনভার্টেড কমা চেঞ্জ করতে হয়। তারপর আমরা দেখবো সেট টু চেঞ্জ, এবং সেট টু চেঞ্জের সাথে সাথে আমরা এক্সাম্পল দিয়ে দিব। চলো দেখে নেই কিভাবে আমরা ইনভার্টেড কমা গুলো চেঞ্জ করব। ইনভার্টেড কমা এর ভিতরে স্পেসটা থাকে, মানে ডিরেক্ট স্পেসটা থাকে ইনভার্টেড কমার ভিতরে। যখন আমরা ইনভার্টেড মানে ইনডিরেক্ট স্পেসে আমরা রূপান্তর করতে যাই তখন আমরা ইনভার্টেড কমাটাকে উঠিয়ে দিতে হয়। তাহলে ইনভার্টেড কমাটা উঠিয়ে দিয়ে একটা লিঙ্কার লিখতে হবে। লিঙ্কার কি কি আছে দেখে, দ্যাট, ইফ আর টু। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা দ্যাট লিখবো, অপটেটিভ হলেও দ্যাট, এক্সক্লেমেটরি হলেও দ্যাট, লেট দিয়ে যদি ভাগ করা শুরু হয় তাহলেও দ্যাট। আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধকে যদি অক্সিলারি থাকে প্রথমে তাহলে আমরা ইফ বা ওয়েদার, এটা কিন্তু আবহাওয়ার ওয়েদার না, আবহাওয়ার ওয়েদার হচ্ছে WEATHER, আর এই যে WSETHER মানে কি না। ওয়েদার মানে কি, কি না। আমরা যদি কাউকে বলি যে যাবে কি না বলো, হ্যাঁ টেল মি ওয়েদার ইউ গো, তুমি যাবে কি না বলো, খেলবে কি না বলো, টেল মি ওয়েদার ইউ প্লে। তাহলে এরকম ভাবে ওয়েদার মানে কি না, যাবে কিনা, খাবে কিনা, আসবে কিনা। হ্যাঁ, প্রশ্ন যদি করি হ্যাঁ এই তুমি কাজটি করবে, তো আমরা এটাকে ইনডিরেক্টলি কি বলবো, যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কাজটি করবো কিনা। হ্যাঁ, যদি কেউ আমাকে প্রশ্ন করে তুমি কি ফুটবল খেলেছিলে, তাহলে আমরা বলবো সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি ফুটবল খেলেছিলাম কি না। সে যদি আমাকে প্রশ্ন করে তুমি কি মানে কি বলে তুমি কি চা পান করো, তাহলে সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি চা পান করি কিনা। তাহলে এই যে আমরা কিনা বলতে হয়, এই জন্য ইফ বা ওয়েদার, ইফ এর অর্থ যদি হলো এখানে কিনা অর্থে ব্যবহৃত হয়, তাহলে ইফ বা ওয়েদার মানে কি না। আমরা প্রশ্নবোধক সেন্টেন্সের ক্ষেত্রে মানে ইনভার্টেড কমাটা উঠিয়ে আমরা কিনা মানে ইফ লিখবো, ইফ অথবা ওয়েদার লিখবো। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা টু লিখবো। এখানে মূল ভার্ব দিয়ে বাক্য যখন শুরু হবে, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হলে কিন্তু দ্যাট লিখতে হবে, কিন্তু যখন মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা টু লিখবো। এই যে এই মানে ইনভার্টেড কমা চেঞ্জের যে বড় নিয়মটা, এটাকে আরো সংক্ষেপে আমরা শিখতে পারি। দেখো কিভাবে আমরা মানে আরো সহজে এটাকে আমরা মনে রাখতে পারি জাস্ট দুইটা কথা ব্যবহার করে। দেখো আমরা যদি যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়, আমরা ইনভার্টেড কমার ভিতরের আমরা চিন্তা করব যদি বাক্যটা মূল ভার্ব দিয়ে শুরু হয়, ইনভার্টেড কমার ভিতরের প্রথম যে ওয়ার্ডটা এটা যদি মূল ভার্ব হয় তাহলে আমরা টু লিখবো। যদি এবি মানে অক্সিলারি ভার্ব হয়, অক্সিলারি ভার্ব হলে আমরা ইফ লিখবো। আর ডব্লিউএস ওয়ার্ড থাকলে আমরা ডব্লিউএস ওয়ার্ডে লিখবো। এবং মানে ডব্লিউএস কোশ্চেন এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যদি আবার হোয়াট দিয়ে বাক্য শুরু হয়, যেমন হোয়াট এ নাইস, হোয়াট এ বিউটিফুল, তখন কিন্তু হোয়াট এ বা হাউ এগুলো ভেরি বা গ্রেট হয়ে যায়। যেমন হোয়াট এ বিউটিফুল হলে এ ভেরি বিউটিফুল, আর শুধু হাউ নাইস থাকলে তাহলে ভেরি নাইস এরকম লিখতে হয়, কিন্তু সাবজেক্ট ভার্ব আগে লিখতে হয়। তাহলে আমরা ইনভার্টেড কমা চেঞ্জ করার ক্ষেত্রে আমরা যদি অ্যাসার্টিভ, ইন্টারভিউ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো আমরা না চিনি তার কোনো অসুবিধা নাই। আমরা দেখবো সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে। যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় আমরা টু লিখবো, আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় আমরা ইফ বা ওয়েদার লিখবো, ইফ বা ওয়েদার লিখবো। আর ডব্লিউএস কোশ্চেন থাকলে আমরা ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডটা লিখবো। আর অন্য সকল ক্ষেত্রে মানে যদি মূল ভার্ব না থাকে, যদি অক্সিলারি ভার্ব না থাকে, ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, অন্য সকল ক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা দ্যাট লিখে দিব, দ্যাট। তাহলে দেখো তো সেন্টেন্স ভিত্তিক শিখতে গেলে যতটা কঠিন, কিন্তু এই যে আমরা সেন্টেন্স ছাড়া যদি আমরা এইভাবে শিখে ফেলি তাহলে ইনভার্টেড কমা চেঞ্জটা আমাদের একদম সেন্টেন্সে দেখলেই মনে পড়ে যাবে যে আমরা ইনভার্টেড কমাটা বাদ দিয়ে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখবো। মূল ভার্ব থাকলে আমরা টু লিখবো, অক্সিলারি ভার্ব থাকলে ইফ বা ওয়েদার লিখবো, আর ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস কোশ্চেনই। এছাড়া যত অন্য সকল ক্ষেত্রে আমরা দ্যাট লিখবো। তার সাথে আবার ইম্পারেটিভের মূল ভার্ব লেট থাকা সত্ত্বেও আমরা দ্যাট লিখবো, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডব্লিউএস ওয়ার্ড থাকলেও আমরা দ্যাট লিখবো। এটা মনে রাখলে আমরা এই বড় নিয়মটাকে আমরা শর্টকাটে আমরা শিখতে পারি। চলো এখন দেখে নিই আমরা সেট টু চেঞ্জ। তবে সেট টু চেঞ্জ গুলো দিব এবং সেট টুর সাথে আমরা এক্সাম্পল সহ আমরা সেট টু চেঞ্জটা দেখবো। আশা করি তোমরা এতক্ষণ যে চেঞ্জ গুলো আমি দেখাইছি
এই চেঞ্জগুলো তোমরা খাতায় লিখো বা বারবার দেখে মুখস্থ করো, তাহলে তোমরা মানে সেট টু চেঞ্জের পাশাপাশি তোমার ন্যারেশনটাই বুঝে যাবে। এত সহজ ন্যারেশন যে আর কোন রুলস অতিরিক্ত রুল শিখতে হবে না, শুধু সেট টুটা চেঞ্জ শিখবো, সেট টুর পরিবর্তে কি হবে তা শিখবো, আর আমরা সেন্টেন্স গুলো চেঞ্জ করে ফেলে। তবে শর্ত হচ্ছে এতক্ষণ যেই পরিবর্তনগুলো আমি দেখিয়েছি, যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। যদি তুমি এই চেঞ্জ গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো, একদম ন্যারেশন নিয়ে ঝামেলা কখনোই হবে না। 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ন্যারেশন থাকে, এমনকি চাকরির পরীক্ষা তো ন্যারেশন থেকে প্রশ্ন আসে। সবকিছু তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে যদি আজকের ক্লাসটি, একটি মাত্র ক্লাস, তোমরা মনোযোগ দিয়ে বুঝতে পারো। চলো আমরা এখন দেখি ন্যারেশন বিস্তারিত। আমরা সেট টু চেঞ্জটা দেখবো, পাশাপাশি আমরা এর এক্সাম্পল সহ আমরা দেখে নিব। তাহলে আমরা সেট টু চেঞ্জটা শিখতে গেলে আমরা একটা সূত্র ব্যবহার করব। সেট টু চেঞ্জের সূত্রটা কি? ইনভার্টেড কমা এর ভিতরের সেন্টেন্সটি দ্বারা যা বোঝাবে সেট টু এর পরিবর্তে তাই হবে। তাহলে আমাদের কাজটা কি? আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করছি। তাহলে স্পিচটা কোথায় থাকবে? নিশ্চয়ই ইনভার্টেড কমার ভিতরে, উদ্ধৃতি চিহ্নের ভিতরে। তাহলে ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি দ্বারা যা বোঝাবে সেট টুর পরিবর্তে তাই হবে। এই একটা কথা যদি তোমরা বুঝতে পারো, আর যদি মিনিং বুঝতে পারো যে সেন্টেন্সটা দ্বারা কি বুঝাইছে, তাহলে একদম সহজ হয়ে যাবে। যে সেন্টেন্সটি দ্বারা যা বুঝাবে সেট টুর পরিবর্তে তাই হবে, একদম সহজ। তাহলে দেখো, ইনভার্টেড কমার ভিতরে যেই সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সটি দ্বারা যদি কোনো কিছু বলে, তাহলে বলা ইংলিশ কি? টেল। তাহলে আমরা যদি সেট টুর পরিবর্তে সেট টু, হ্যাঁ, যদি এখানে সেট টু না থাকে, সে থাকে বা সেইস বা হ্যাজ সেড, উইল সে, তাহলে কিন্তু তেমন কোনো চেঞ্জ নাই, মানে ভার্ব চেঞ্জটা হবে না, বাকি চেঞ্জ হবে। কিন্তু ইনভার্ট করা যদি সেট টু চেঞ্জটা, সেট টুরা যা আছে তাই তোমরা লিখতে পারো। ও হ্যাঁ, মানে ওই সেট টু ছাড়া, শুধু সেট টু ছাড়া যা থাকবে তাই লিখতে হবে। শুধু সেট টু থাকলে চেঞ্জ করবা। সেট টু থাকলে কিভাবে চেঞ্জ করবা? ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সটা অনুযায়ী চেঞ্জ করবা। যদি ইনভার্টেড কমার সেন্টেন্সটা দিয়ে কোনো কিছু বলে, তাহলে বলা ইংলিশ কি? সে অথবা টেল। তোমরা সেট বা টোল্ড লিখতে পারো। তাহলে যদি প্রশ্ন করে তাহলে আস্কড লিখবো। যদি কাউকে কোনো আদেশ করে, হ্যাঁ, সেট টু দ্বারা বলছে এই গো টু স্কুল, তাহলে কি বলবো? সে আদেশ করছে, অর্ডার্ড। সেট টুর পরিবর্তে লিখতে হবে অর্ডার্ড। এখন স্ট্যান্ড আপ, দাঁড়াও, আদেশ করছে, অর্ডার্ড। উপদেশ দিছে, সদা সত্য কথা বলবে, তাহলে অ্যাডভাইস করছে। উপদেশ দিছে, তাহলে অ্যাডভাইস। যদি নিষেধ করে, ওখানে যেও না, সেটা করো না, মিথ্যা বলো না, তাহলে নিষেধ করলে হবে ফরবিড, কারণ ফরবিড থেকে নিষেধ করা। সবকিছুর ভার্ব টু হবে, কারণ সেট টু তো ভার্ব টু। তাহলে সেট টু যদি ভার্ব টু হয়, তাহলে বাকিগুলো অন্যান্য ভার্বেরও ভার্ব টু হবে। যদি কোনো কিছু নেতৃত্ব দেওয়া হয়, যেমন ফলো মি, তাহলে হবে কমান্ডেড, হি কমান্ডেড। আবার যদি সেট মানে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স মানে কোন প্রশ্নের উত্তর দেয়, তাহলে উত্তর দেয় কি? আনসার বা রিপ্লাই। তাহলে তোমরা লিখতে পারো আনসার্ড বা রিপ্লাইড। হ্যাঁ, তারপরে যদি মনে করো এই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা দেয়া, যদি কাউকে ধন্যবাদ দেয়, থ্যাংক ইউ, তাহলে কি হবে? থ্যাঙ্কড। যদি কাউকে কনগ্রাচুলেশন বলে, কনগ্রাচুলেটেড। হ্যাঁ, তারপরে ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটা তারা যা বুঝাবে, যদি কাউকে দোয়া করে তাহলে প্রেড বা উইশড। যদি ইনভার্টেড কমার সেন্টেন্সে কাউকে হাই হ্যালো বলে, তাহলে কি? তার মনোযোগ আকর্ষণ করা, তাহলে ড্রড অ্যাটেনশন বা ড্রয়িং অ্যাটেনশন দিয়ে শুরু করতে পারি। এরকম শপথ করলে সুয়ার্ড, হ্যাঁ, শপথ করছে, বা সুয়ারিং বাই শপথ করছে। তাহলে আমরা সেট টুর পরিবর্তে আমরা তাই লিখবো ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সে তারা যা বুঝাবে। চলো এখন আমরা বিস্তারিত দেখি এক্সাম্পল সহ। ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি দ্বারা যা বুঝাবে সেট টু এর পরিবর্তে তাই হবে। যেমন এখানে দেখো, হৃদয় হৃদয় বলেছিল আই এম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং, তাহলে এটা একটা কথা বলছে, আই এম গোয়িং, আমি যাচ্ছি। কাউকে প্রশ্ন করে নাই, কাউকে আদেশ উপদেশ দেয় নাই, কারোর জন্য দোয়া করে নাই, হ্যাঁ, জাস্ট একটা কথা বলছে, আই এম গোয়িং টু স্কুল। তাহলে আমরা কি লিখবো? SRIDY, হৃদয় সেড। আমরা সেড, কারণ সে অর্থ বলা, টেল অর্থ বলা, সে অর্থ বলা, টেল অর্থ বলা। তাহলে আমরা সেড লিখতে পারি বা টোল্ড লিখতে পারি। সেড লিখতে পারি বা টোল্ড লিখতে পারি। তাহলে হৃদয় টোল্ড ইনভার্টেড কমা চেঞ্জ। এখন দেখো, মনে আছে যে আমি বলছিলাম ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? ইনভার্টেড কমার পরিবর্তে মূল ভার্ব, যদি এই ইনভার্ট কমার ভিতরে সেন্টেন্সটা মূল ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে হবে টু। মূল ভার্ব দিয়ে শুরু হলে টু, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে ইফ, মূল ভার্ব হলে টু, অক্সিলারি হলে ইফ,
মূল ভার্ব হলে টু, অক্সিলারি হলে ইফ, ডব্লিউএস কোশ্চেন থাকে ডব্লিউএস কোশ্চেন, বাকি সকল ক্ষেত্রে দ্যাট, বাকি সকল ক্ষেত্রে কি দ্যাট। তাহলে এখানে আছে আই, এখানে মূল ভার্ব নাই অক্সিলারি ভার্ব নাই, তাহলে হবে দ্যাট। কি হবে? দ্যাট। এখন ফার্স্ট পারসন যে রূপ সাবজেক্টের সেরূপ, আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন যে রূপ সাবজেক্টের সেরূপ, তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্টিভ 1 নাম্বার। তাহলে হৃদয়ের সাবজেক্ট কি? হি। তাহলে এম ইজ এই যে ভার্ব, ভার্ব 1 থাকলে কি ভার্ব 2, ভার্ব 1 থাকলে কি ভার্ব 2। প্রথমে আমরা পারসন চেঞ্জ করছি, তারপরে ভার্ব চেঞ্জ। দেখো প্রথমে আমরা 1 নম্বর চেঞ্জ সেড টু চেঞ্জ টোল্ড, তারপরে ইনভার্টেড কমা চেঞ্জ দ্যাট, তারপরে পারসন চেঞ্জ হৃদয় একটা ছেলের জন্য হি। এখন এম ইজ থাকলে ওয়াজ ওয়্যার, কারণ ভার্ব 1 থাকলে ভার্ব 2, ভার্ব 1 থাকলে ভার্ব 2, গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল। অন্য কিছু চেঞ্জ হয়, গোয়িং চেঞ্জ হয় নাই, শুধু ভার্ব 1 আর ভার্ব 2 ছাড়া অন্য কোনো ভার্বের চেঞ্জ হবে না। ন্যারেশনের মধ্যে শুধু ভার্ব 1 এবং ভার্ব 2 চেঞ্জ হবে, অন্য কোনো ভার্বের পরিবর্তন হবে না। আর ভার্ব 1 ভার্ব 2 থাকে সাবজেক্টের পরে, মানে সাবজেক্টের ঠিক পরের ভার্বটাই চেঞ্জ হবে। যদি এন্ড থাকতো, এন্ড দিয়ে একটা ফাইন ভার্ব থাকতো, তাহলে ওটা চেঞ্জ হইতো। তাহলে হৃদয় সেড আই এম গোয়িং টু স্কুল, হৃদয় সেড হইছে টোল্ড, হ্যাঁ ইনভার্ট কমা উঠে গেছে দ্যাট, হ্যাঁ আই হচ্ছে হৃদয় একটা ছেলের জন্য হি, ভার্ব 1 এম ইজ আর, ভার্ব 2 ওয়াজ ওয়্যার, গোয়িং টু স্কুল। আমরা টেন্স শিখি, আমরা এই বেশি প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা থাকলে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আবার টেন্সের স্ট্রাকচার শিখতে হবে, টেন্সের ঝামেলা দরকার নাই, আমরা ভার্ব 1 থেকে ভার্ব 2 সূত্র দিয়ে শিখে ফেলবো। তারপর নীলা সেড, দেখো আমরা এখানে কি লিখবো, নীলা সেড হবে, আমরা সেড রাখতে পারবো কারণ টুল, কারণ এটা বলছে, দেখো মাই ব্রাদার প্লেস ফুটবল, আমার ভাই ফুটবল, এটা কথা বলছে, সে একটা কথা বলছে, তার কথাটা ইনভার্টেড কমার ভিতরে লেখা হয়েছে। আর রিপোর্টেড যে রিপোর্টিং যে ভার্বটা, রিপোর্টিং ভার্বটাকে ভাগ করে কমা দিয়ে আলাদা করতে হয়। যদি পরবর্তীতে প্রশ্নবোধক চিহ্ন থাকে বা আশ্চর্যবোধক চিহ্ন থাকে তাহলে কমা হয় না, যদি রিপোর্টিং ভার্ব পরে থাকে, কিন্তু আগে থাকলে কমা দিয়ে আলাদা করতে হয়। তাহলে টোল্ড সেটার বলা সেটার রাখা যায়, যেহেতু একটা কথা বলছে, সে অর্থ বলা টের অর্থ বলা। তাহলে নীলা টোল্ড, এখন ইনভার্টেড কমা, যেহেতু মাই এখানে অক্সিলারি ভার্ব নাকি মূল ভার্ব, অক্সিলারি হইলে ইফ, মূল ভার্ব হইলে টু, ডব্লিউএস হইলে ডব্লিউএস, কোনটাই নাই তাহলে দ্যাট। তাহলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কমা এবং ইনভার্টেড কমা উঠে আমরা দ্যাট লিখবো। কি লিখবো? দ্যাট। এখন মাই ব্রাদার, মাই ব্রাদার, নীলা বলতেছে একটা মেয়ে বলছে আই মি মাই, তাহলে যদি নীলা একটা মেয়ে হয় শি, তাহলে সে যদি বলে আই মি মাই, আমরা কি বলবো? শি হচ্ছে শি হার হার, আই মি মাই 3 নাম্বার মানে পসেসিভ, তাহলে শি এর পজিটিভ হচ্ছে শি হার হার, তাহলে কি হবে? শি হার হার, মাই হবে হার, হার ব্রাদার। প্লেস হচ্ছে ভার্ব 1, ভার্ব 1 থাকলে কি ভার্ব 2 প্লেট, ভার্ব 1 থাকলে ভার্ব 2, ভার্ব 2 হলে হেড প্লাস ভার্ব 3, প্লেট ফুটবল। তারপর एग्जांपल দিই, মুনতাহা সেড টু নাবিলা, মুনতাহা নাবিলাকে বলেছিল, মনে রাখবা ইনভার্টেড কমার বাইরে শুধু সেড টু হবে না, তারপরে আই উইল হেল্প ইউ, তাহলে স্পিচটা কোনটা? ডাইরেক্ট স্পিচটা হচ্ছে আই উইল হেল্প ইউ। কে বলেছে? মুনতাহা বলেছে। কাকে বলেছে? নাবিলাকে বলেছে, দুইটাই মেয়ে। এখন দেখো যে কথাটা বলছে তার অংশটা আগে করতে হবে, তাহলে মুনতাহা কোনো চেঞ্জ হবে না, মুনতাহা শুধু সেড টু চেঞ্জ হবে, সেড টু দ্বারা, সেড টুর পরিবর্তে কি হবে? সেন্টেন্স দ্বারা যা বুঝিয়েছে, তাহলে সেন্টেন্সটা কি বলছে? আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। কোনো প্রশ্ন করে নাই, তারপরে কোনো প্রশ্নের উত্তর দেয় নাই, তারপরে কাউকে আদেশ উপদেশ বা আশ্চর্য হয় নাই, কোনো কিছু হয় নাই, জাস্ট সে একটা কথা বলছে, এই জন্য সেড টুর পরিবর্তে হবে টি ও এল ডি, টোল্ড। সেড টুর পরিবর্তে কি হবে? টোল্ড। নাবিলা, নাবিলা এখানে কোনো চেঞ্জ নাই, নাবিলা। এখন ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? আবার সাবজেক্টের সামনে আই, তাহলে আমরা দ্যাট লিখবো, দ্যাট। এখন আইটাকে, আইটা ফার্স্ট পারসন যে রূপ সাবজেক্টের সে রূপ মানে মুনতাহা, তাহলে হবে শি, শি দিয়ে ব্র্যাকেটে এম, কারণ দুইজনই এখানে মেয়ে, নাবিলাও মেয়ে, মুনতাহা মেয়ে, এই জন্য আমরা ব্র্যাকেটে এম দিয়ে দিলাম শি। উইল কি হবে? শেল থাকবে শুরু, ভার্ব 1 থাকলে ভার্ব 2, ভার্ব 1 থাকলে কি ভার্ব 2, তাহলে উইল কি হয়ে গেছে? উড। হেল্প কোনো চেঞ্জ হবে না, কারণ হেল্প ফাইনাইট ভার্ব না, হেল্প হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব, সাবজেক্টের পরে ছিল, উইল হচ্ছে ফাইনাইট ভার্ব, উড টেন্স চেঞ্জের কারণে ভার্বের রূপ পরিবর্তন হয়েছে, কিন্তু হেল্প চেঞ্জ হবে না কারণ এটা সাবজেক্টের পরে না, নন ফাইনাইট ভার্ব চেঞ্জ হয় না ন্যারেশনের মধ্যে। তাহলে উইল হেল্প ইউ, এখন ভার্বের পরে ইউ হচ্ছে 2 নাম্বার ইউ, কোথায় যাবে? নাবিলার কাছে, তাহলে সেকেন্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন যে রূপ অবজেক্টের সেই রূপ, তাহলে এখানে হচ্ছে ভার্বের পরে 2 নাম্বার, তাহলে ইউ ইউ ইউ, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট,
তাহলে নাবিলার অবজেক্ট কি শি হার, তাহলে হবে এস ই আর হার, ব্র্যাকেটে এন দিব। তাহলে এইভাবে আমরা কিছু বললে আমরা সেট টুর পরিবর্তে আমরা টুড লিখবো। চলো দেখে নিই, যদি একাধিকবার কোনো কিছু বলে তাহলে আমরা কি লিখবো। যদি আমরা তো সেট টুর পরিবর্তে আমরা টুড লিখবো, যদি একাধিকবার কোনো কিছু বলে তাহলে আমরা একাধিকবার টুড, এগেইন টুড, অলসো টুড এগুলো ব্যবহার করতে পারবো। অথবা আর কিছু বলাকে বলে অ্যাড, মানে যোগ করা, তার কথার সাথে আরেকটা কথা যোগ করা বলাকে অ্যাডেড বলে। তাহলে আমরা অ্যাডেড, অলসো অ্যাডেড, এগেইন অ্যাডেড, মোর অ্যাডেড, ফার্দার অ্যাডেড আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তাহলে চলো দেখে নিই একটা এক্সাম্পল। হ্যাঁ, দা ওল্ড ম্যান সেড টু দা বয়েস, তাহলে এই কথাটা কে বলছে? ওল্ড ম্যান বলছে। কাকে বলছে? দা বয়েস কে বলছে। তাহলে ন্যারেশনের মধ্যে দুইজন ব্যক্তির মধ্যে বা মানে একাধিক, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কথা হয়। তাহলে এই কথাগুলো কিভাবে এখানে হচ্ছে আমরা একটু দেখি। দা ওল্ড ম্যান সেড টু দা বয়েস, মাই মাস্টার হ্যাজ গন টু ঢাকা। মাই মাস্টার হ্যাজ গন টু, তাহলে এই যে একটা বাক্য এখানে মাই মাস্টার হ্যাজ গন টু ঢাকা। আরেকটা বাক্য বলছে দেখো, হি উইল নট কাম টুডে, সে আজকে আসবে না। হি উইল নট কাম টুডে, দুইটা বাক্য। এরপরে দেখো ইউ ক্যান গো হোম নাও, আরেকটা বাক্য, তিনটা বাক্য বলছে। প্রত্যেকটা কথা যে আমার মাস্টার আজকে আসবে না, এটা একটা কথা। হি উইল নট কাম টুডে, এটা একটা কথা। ইউ ক্যান গো হোম নাও, এটা একটা কথা। আবার বলতেছে ইউ মে কাম টুমরো, তোমরা আগামীকাল আসতে পারো। তাহলে এখানে চারটা কথা বলছে। কয়টা কথা? চারটা কথা। প্রত্যেকটা কথা বলার সময় আমরা সেট টুর কাজ করতে হবে। একই দেখো একসাথে চারটা কথা বলার কারণে ওল্ড ম্যান এখান থেকে শুরু হয়েছে ইনভার্টেড কমা, একদম এইখানে গিয়ে শুরু হয়েছে। তার মানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ইনভার্টেড কমা আছে এবং প্রত্যেকটা সেন্টেন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ইনভার্টেড কমাটাকে চেঞ্জ করতে হবে। দেখো তাহলে এটাকে আমরা ইনডিরেক্ট যদি করি, একটু সবাই মনোযোগ দাও, দেখবো অনেক সহজ হয়ে যাবে। একটা সেন্টেন্স যদি তোমরা করতে পারো, একটা সেন্টেন্স মানে সেন্টেন্স গুলো যদি প্রাথমিক ধারণা তোমরা পেয়ে যাও, পরবর্তী দেখবে ন্যারেশনের মধ্যে সহজ কোনো গ্রামার নাই, এত সহজ একটা গ্রামার। হ্যাঁ, তারপরে দেখো দা ওল্ড ম্যান সেড টু দা বয়েস, তাহলে আমরা এক নাম্বার সেন্টেন্সটা কি বলছে এখানে, মাই মাস্টার হ্যাজ গন টু ঢাকা। আমরা এই বাক্যটাকে আমরা হ্যাঁ ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করছি। প্রথমেই কথাটা কে বলছে? দা ওল্ড ম্যান সেড টুর পরিবর্তে আমরা কি লিখবো? কারণ একটা কথা বলছে মাই মাস্টার হ্যাজ গন টু ঢাকা, তাহলে প্রশ্ন করছে না যে আজ লিখবো, কাকে আদেশ উপদেশ দেয় নাই, কিছু বলাতে আমরা টোল্ড লিখবো। কি লিখবো? প্রথমে আমরা টোল্ড, কিছু বললে টোল্ড, তাহলে বলছে। হ্যাঁ, টোল্ড কাকে বলছে? দা বয়েস, টোল্ড দা বয়েস। দেখো দা ওল্ড ম্যান সেড টুর পরিবর্তে লিখলাম টোল্ড, এখানে সেড টু রাখা যাবে যদি একটা কথা বলছে, সে অর্থ বলা, টেল অর্থ বলা। দা বয়েসদেরকে বলছে। এখন ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট লিখবো। কি লিখবো? দ্যাট লিখবো। মাই এটা মূল ভার্ব না, অক্সিলারি ভার্ব না, বা ডব্লিউএস কোশ্চেনও না। যদি ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইনভার্ট কমাটা চেঞ্জ করে আমরা যে লিঙ্কারটা লিখবো, যদি ইনভার্ট কমার ভিতরে প্রথম সেন্টেন্সটা মূল ভার্ব হয় তাহলে আমরা টু লিখবো, অক্সিলারি ভার্ব হলে ইফ লিখবো, ডব্লিউএস কোশ্চেন হলে ডব্লিউএস কোশ্চেন, বাকি সকল ক্ষেত্রেই আমরা দ্যাট লিখবো। তাহলে এখানে মাই যেহেতু আছে আমরা দ্যাট লিখলাম। এখন মাই কথাটা কে বলছে? এটা ফার্স্ট পারসন পসেসিভ, আই মি মাই, 3 নাম্বার আই মি মাই। তাহলে মাই যেহেতু ফার্স্ট পারসন জিরুপ সাবজেক্ট হিসেবে, দা ওল্ড ম্যান বলছে মাই মাস্টার, তার মানে আমার বলছে দা ওল্ড ম্যান, তাহলে চলে যাবে ওল্ড ম্যান মানে হি হিম হিজ, হি হিম হিজ কি হবে? তাহলে হিজ মাস্টার, হিজ মাস্টার। তাহলে সাবজেক্টের পরে ভার্বটা কি? পারসন নাম চেঞ্জ করলাম। এখন ভার্ব হচ্ছে হ্যাজ হচ্ছে ভার্ব 1। আমরা কি লিখছিলাম? ভার্ব চেঞ্জ হচ্ছে ভার্ব 1 থাকলে ভার্ব 2, ভার্ব 2 হলে হেড প্লাস ভার্ব 3, ভার্ব 1 থাকলে ভার্ব 2, ভার্ব 2 হলে হেড প্লাস ভার্ব 3। তাহলে হ্যাভ হ্যাজ এর ভার্ব 2 কি? হেড, এখানে আমরা লিখবো হেড। দেখো গন কোন চেঞ্জ হবে না, ভার্ব 3 চেঞ্জ হবে না, ভার্ব 3 মূল রূপ আইএনজি চেঞ্জ হবে না, শুধু ভার্ব 1 আর ভার্ব 2 চেঞ্জ হবে। গন টু ঢাকা, গন টু DHAKA ঢাকা। দেখো ফুল স্টপ। এরপরের বাক্য কি? 2 নম্বর বাক্যটা কি? হি উইল নট কাম টুডে। আবার লিখতে হবে দা ওল্ড ম্যান অ্যাগেন টোল্ড, বা অ্যাগেন টোল্ড বা অ্যাডেড, এইগুলো লেখা যায়। দেখো অথবা শুধু টোল্ড লিখলে চলবে। অ্যাগেন TOLD টোল্ড দা বয়েস,
এই কথাটা আবার লিখতে হবে, তারপরে আবার দ্যাট লিখে মানে ওই পরের কথাটা লিখতে হবে যে হি উইল নট, এটা আবার গুছিয়ে লিখতে হবে। তারপরে দেখো, এখন দেখো একটা বিশেষ মানে খুবই চমৎকার একটা বিষয় তোমরা খেয়াল করো, আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে এইভাবে ইনভার্টেড করা, চারটা সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের করার শেষে ফুল স্টপ দিয়ে দা ওল্ড ম্যান, আবার দা ওল্ড ম্যান, আবার দা ওল্ড ম্যান, এগুলো আনতে হবে। এখন আমরা আরেকটু সহজভাবে চিন্তা করি, তাহলে আমরা দা ওল্ড ম্যানের পরিবর্তে, যেহেতু আমরা একবার নাউন ব্যবহার করছি, আমরা এখানে হি ব্যবহার করতে পারি, হি ব্যবহার করতে পারি। আর এগেইন টোল্ড না বলে আমরা অ্যাডেড বলতে পারি, মানে সে আরো বলছে, তাহলে কথা একটু সুন্দর দেখায়। এগেইন টোল্ড, সে আবার বলছে, মানে প্রত্যেকবার কাজ করার আগে, প্রত্যেকটা সেন্টেন্স লেখার আগে আমরা সেট টু চেঞ্জ, ইনভার্টেড কমা চেঞ্জ, এইগুলোর নিয়ম অনুসারে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা দেখো তো কথাটা এখন আবার দা ওল্ড ম্যানের পরিবর্তে আমরা হি নিয়ে আসলাম, কথাটাকে ছোট করে ফেললাম, আবার অ্যাডেড নিয়ে আসলাম, মানে আরো বলছে, এগেইন টোল্ড যে কথা, অ্যাডেড এই কথা, এগেইন টোল্ড। এখন দা বয়েজ কে বলছি, কথাটা আমরা না বললেও পারি, কারণ আমরা শুরুতে বলছি যে দা বয়েজ কে বলতেছে, এজন্য আমরা কি বলতে পারি যে হি অ্যাডেড দ্যাট, এটা বলতে পারি। এখন আরেকটা বিষয়, আরো চমৎকার একটা বিষয় দেখো, যখন একই সাথে একাধিক কথা কেউ ইনভার্টেড কমার ভিতরে থাকবে, তো এই কথাগুলোকে আমরা চাইলে এন্ড দ্বারা যুক্ত করে একই সেন্টেন্সে আমরা লিখতে পারি। যেমন এখানে আমরা যদি ফুল স্টপ না দেই, আমরা যদি এন্ড দেই, এন্ড, তাহলে ইও দেওয়া লাগবে না, এন্ড অ্যাডেড দ্যাট লিখলেই চলবে। কারণ এন্ড যদি দেই, তার মানে এটা সাবজেক্ট কে দা ওল্ড ম্যান এখানে আছে, আর দেওয়া লাগবে না। এটা কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা অংশের সাবজেক্ট দিয়ে এক হয়ে পরেরটা উজ্জ্বল রাখা যায়। তাহলে আমরা এন্ড অ্যাডেড দ্যাট দিয়ে আমরা এই কথাটাকে, দ্বিতীয় কথাটাকে আমরা যুক্ত করে ফেলতে পারি। দেখো, তাহলে এন্ড দিলে আমরা সেট টুর সাবজেক্ট হয়ে আশা পড়ছে না লিখলেও, এবং সেট টুর পরিবর্তে টোল্ড, ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের দ্যাট আশা পড়ছে। তাহলে এখন দেখো কি বলছে, হি উইল নট কাম, যেহেতু আমরা সেট টু শেষ, ইনভার্টেড কমার কাজও শেষ, এখন আমরা চলে যাব পারসন চেঞ্জ, মানে ইনভার্টেড কমার ভিতরে হি উইল নট কাম। এখন হিটা কি থার্ড পারসন না, থার্ড পারসন নো চেঞ্জ, হি উইল লিখবো। এখন উইল কি ভার্ব ওয়ান না, তাহলে ভার্ব ওয়ান হলে ভার্ব টু হবে উড, হি উড। এবার কি নট কাম টুডে, তাহলে নট, নটই, কাম থাকলে গু হয়, কাম থাকলে কি হয়, গু হয়, কাম থাকলে গু, টুডে থাকলে কি হবে, টু প্লাস টাইম, দ্যাট প্লাস টাইম, তাহলে দ্যাট ডে, টু প্লাস টাইম, দ্যাট প্লাস টাইম, কাম প্লাস টুডে। তাহলে ফুল স্টপ যদি দেই, তাহলে আবার 3 নাম্বার কথা লেখার সময় আবার লিখতে হবে দা ওল্ড ম্যান, এগেইন টোল্ড, বা অলসো টোল্ড, বা মোর টোল্ড, বা ফার্দার টোল্ড, অথবা আমরা যদি সংক্ষেপে আমরা অ্যাডেড লিখতে চাই, অলসো অ্যাডেড, এগেইন অ্যাডেড, মোর অ্যাডেড, এগুলো লিখতে পারবো। তবে সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে আমরা যেহেতু একই ব্যক্তির কথা একসাথে একই ইনভার্টেড কমার ভিতরে আমরা ফুল স্টপের জায়গায় এন্ড দিব, এন্ড দিলে আর ওই যে বলছে তার কথাটা বারবার বলতে হয় না, কারণ এন্ড দ্বারা যুক্ত হইলে প্রথমে যে বলছে দা ওল্ড ম্যান বলছে, ওই ওল্ড ম্যানের কথা দিয়েই সবগুলো কথা আসা পড়ে। তাহলে আমরা 3 নাম্বার কথা লেখার আগে আমরা ফুল স্টপ না দিয়ে এন্ড লিখলাম, যেমন কি বলছে যে ইউ ক্যান গো হোম নাও, ইউ কাকে বলছে, বয়েজদেরকে, তাহলে এন্ড এগেইন অ্যাডেড দ্যাট বা অলসো অ্যাডেড দ্যাট বলতে পারি, অলসো অ্যাডেড, আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, কারণ যেহেতু এখানেও সাবজেক্ট দিয়ে শুরু, ইউ দিয়ে শুরু, তাহলে ইউটাকে দা বয়েজ, তাহলে বয়েজ কি একের অধিক, তাহলে একের অধিক সাবজেক্ট হলে দে, হ্যাঁ দে। তারপরে ইউ ক্যান হবে কুড, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, কিন্তু সাবজেক্টের পরে গুড চেঞ্জ হবে না, গুই থাকবে, যেহেতু এটা সাবজেক্টের পরে না, এটা সাবজেক্টের পরে ছিল ক্যান, ক্যানটা চেঞ্জ হয়েছে, গো হচ্ছে নন ফাইনাল ভার্ব, এটা চেঞ্জ হবে না, গো হোম। হ্যাঁ, এখন নাও থাকলে কি দেন, নাও থাকলে দেন। এখন আমরা ফুল স্টপ যদি দেই, আবার এই 4 নম্বর বাক্য লেখার সময়ও বলতে হবে দা ওল্ড ম্যান এগেইন টোল্ড দা বয়েজ, আর ফুল স্টপ না দিয়ে আমরা এন্ড দিয়ে সেটাকে যুক্ত করতে পারি, এন্ড ফার্দার অ্যাডেড দ্যাট, এফ ইউ আর টি এস ই আর, ফার্দার অ্যাডেড দ্যাট, মানে সে আরো বলছে যে দ্যাট হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে, দ্যাট কার পরিবর্তে, ইনভার্টেড কমার পরিবর্তে, তাহলে এন্ড ফার্দার অ্যাডেড দ্যাট ইউ মে কাম টুমরো, তাহলে ইউটাকে আমরা কিন্তু এটা লেখার আগে আমরা সেট টু চেঞ্জ করলাম, সেট টু চেঞ্জ অ্যাডেড দিলাম, ইনভার্টেড কমা চেঞ্জ করলাম, দ্যাট দিলাম, এখন আমরা ইনভার্টেড কমার ভিতরে মানে পারসন চেঞ্জ, ভার্ব চেঞ্জ, তারপর টাইম চেঞ্জ, কাম হচ্ছে আদার চেঞ্জ, এই সবগুলো চেঞ্জ, প্রত্যেকটা ওয়ার্ডকে চেঞ্জ করতে হয়। মানে চেঞ্জ করা যদি আমরা একবার শিখে যাই, তাহলে এই চেঞ্জ আমরা বারবার করতে পারি। চেঞ্জ করা শেখাটাই কঠিন, কিন্তু চেঞ্জ গুলো যখন আমরা শিখে ফেলবো, তারপরে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। কিছুটা সাইকেল চালানোর মতো, সাইকেল চালাতে গেলে প্রথমে আমরা অনেক আছাড় খাই,
কিন্তু একটা সময় দেখা যায় আমরা শিখে যাই, তখন সাইকেল চালানো আমাদের কত সহজ হয়ে যায়। তারপর দেখো, তাহলে ইউটাকে দা বয়েস, বয়েসদেরকে বলছে, তাহলে বয়েস মানে হচ্ছে দে, একের অধিক সাথে হলে দে, মে হবে মাইট, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, MIGST মাইট, কাম থাকবে গো, কাম কি হবে গো, টুমুর হবে দা নেক্সট ডে, টুমুর থাকলে দা নেক্সট ডে। তাহলে এই যে এখানে চারটা বাক্য আমি একসাথে দিলাম, পাশাপাশি একই ব্যক্তির চারটা কথা, এগুলোকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে ফেললাম। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা একাধিক কিছু বললে আমরা এগেইন টুল্ড, অলসো টুল্ড না ব্যবহার করে আমরা কি বলে অ্যাডেড, অলসো অ্যাডেড, মোর অ্যাডেড, ফার্দার অ্যাডেড, এগেইন অ্যাডেড, আমরা এগুলো ব্যবহার করতে পারি। তারপরে চলো আমরা আরেকটা নিয়ম দেখছি। সেট টু চেঞ্জের আমি এখন যে নিয়মগুলো দেখাবো, এই নিয়মগুলো তোমাকে তোমাদের ন্যারেশনটাকে মানে 50% সহজ করে দিবে, 50% কি আরো বেশি 80% সহজ করে দিবে। দেখো তোমরা এই নিয়মগুলোর এক্সাম্পলগুলো দেখলেই তোমরা ন্যারেশনের মানে পরীক্ষা আনসার করতে পারে আশা করি। দেখো নিয়মগুলো একটা না, এগুলো মুখস্থ করে ফেলবা। প্রশ্ন করলে আস্কড, একাধিক প্রশ্ন করলে অলসো আস্কড, মোর আস্কড, এগেইন আস্কড বা ফার্দার আস্কড। উত্তর দিলে আনসার্ড বা রিপ্লাইড। ইয়েস উত্তর দিলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো উত্তর দিলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ইয়েস বা নো বলার পরে আরো কিছু যদি বলে তাহলে এন্ড সেড দ্যাট লিখে বাকি কথাটি লিখতে হয়। যদি স্যার বা ম্যাডাম বলে তাহলে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট লিখতে হয়। অন্য কিছু যদি অন্য কিছু সম্বোধন করলে অ্যাড্রেসিং এস লিখতে হয়। অ্যাড্রেসিং লিখে যাকে সম্বোধন করছে এবং এস লিখে যা সম্বোধন করছে সেটা লিখতে হয়। যদি সম্বোধন করে ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, এগুলো সম্বোধন করলে। তারপরে সংক্ষেপে যদি কিছু বলে তাহলে পুরো কথাটা লিখতে হয়। এখন যদি কাউকে প্রশ্ন করে তুমি কোথায় যাচ্ছ, সে বলছে ঢাকা, তাহলে উত্তর ইনডিরেক্ট করার সময় লিখতে হবে আমি তাকে প্রশ্ন করেছিলাম সে কোথায় যাচ্ছিল, সে উত্তর দিলে সে ঢাকা যাচ্ছে, সবটা কথা লিখতে হবে। থ্যাংক ইউ থাকলে শুধু শুধু থ্যাংক ইউ লিখলেই চলবে, আর কনগ্রেচুলেশন থাকলে কনগ্রেচুলেটেড। দেখো এখন এইগুলো আমি তোমাদেরকে একটা একটা করে আমি এক্সাম্পল দেখাচ্ছি। চলো এখন আমরা দেখে নিই একটি এক্সাম্পল, হ্যাঁ একটি প্যাসেজ নারেশনের এক্সাম্পল, যেটা দিয়ে আমরা যে নিয়মটি এই পর্যন্ত আমরা দেখছি, যে নিয়মগুলো, এই নিয়মগুলোর মধ্যেই এই নিয়মগুলো ব্যবহার করেই আমরা এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট রূপান্তর করব। দেখো ন্যারেশন যখন তোমরা আনসার করবে, পরীক্ষার খাতায় যখন ন্যারেশনের উত্তর লিখবে বা কোথাও যখন ন্যারেশনের সমাধান লিখবে, তখন অবশ্যই যে কাজ তোমাদের করতে হবে, সবটা ন্যারেশন পরে কোন দুজন ব্যক্তি কথা বলতেছে বা একের অধিক তিনজন বা চারজন, মানে কারা কারা কথা বলতেছে তাদেরকে খুঁজে বের করা। ন্যারেশনের মধ্যে কোন দুজন ব্যক্তি বা কারা কারা কথা বলছে তাদের খুঁজে বের করা এবং তারা কি কি কথা বলছে ওই কথাগুলোকে শনাক্ত করা। যেমন প্রথমে দেখো বলছে 1 নম্বর সেন্টেন্সে বলছে ক্যান ইউ গিভ মি সাম ফুড। প্রশ্ন করছে না, প্রশ্ন করছে, এইটা 1 নম্বর সেন্টেন্সটা, এটা ক্যান ইউ গিভ মি সাম ফুড। কে বলছে এটা নাই, কিন্তু আমরা একটু সামনে যাই। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, 2 নম্বর বাক্য। তাহলে এটা হচ্ছে 3 নম্বর বাক্য, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। কে বলছে, সেড দ্য ওল্ড ম্যান। এই যে এই কথাগুলো ওল্ড ম্যান বলছে, কিন্তু কাকে বলছে কিন্তু নাই। ন্যারেশনে সবসময় কথাটা কে বলছে, কাকে বলছে, এই কথাটা বলার পরে, মানে ইনভার্টেড কমার বাইরের কাজটা করার পরে ইনভার্টেড কমার ভিতরের কাজ করতে হবে। তারপরে 3 নাম্বার সেন্টেন্সটা কি আছে এখানে, হোয়াই ডু ইউ বেক, প্রশ্ন করছে 3 নাম্বার সেন্টেন্স। তারপরে কান্ট ইউ ওয়ার্ক, 4 নাম্বার সেন্টেন্স, কেন তুমি কাজ করো। তারপরে কি বলছে, সেড নাবিলা, নাবিলা বলছে। তাহলে আমরা বুঝতেছি এখানে কথা বলছে দুজন ব্যক্তি, একটা হচ্ছে ওল্ড ম্যান আর একটা হচ্ছে নাবিলা। একজন হচ্ছে ওল্ড ম্যান আর একজন হচ্ছে নাবিলা, দুজন কথা বলছে। তাহলে নো আই এম আনএবল টু ওয়ার্ক, 5 নাম্বার সেন্টেন্স হচ্ছে নো আই এম আনএবল টু ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার সেন্টেন্সটা। তাহলে দেখো ন্যারেশনটা একটা একটা সেন্টেন্স করে ধাপে ধাপে ন্যারেশনটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। এখন চলো আমরা দেখি ক্যান ইউ গিভ মি সাম ফুড। এই প্রথম বাক্যটাকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট রূপান্তর করতে হলে প্রথমে আমরা দেখব কথাটা কে বলছে, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, সেড দ্য ওল্ড ম্যান। তাহলে নিশ্চয়ই কে বলছে কথাটা, দ্য ওল্ড ম্যান। দেখো
যদি পরিবর্তনগুলা কি কি জিনিস পরিবর্তন করতে হবে এটা শিখে ফেলো, আর অতিরিক্ত কোনো রুলস শিখতে হবে না, শুধু এই পরিবর্তনগুলো দিয়েই একদম আঙ্গুল দিয়ে ধরে ধরে যে কোথায় মানে কি আছে, কি হবে, কি থাকলে কি হবে, শুধু এই এই জিনিসগুলা সিরিয়াল লিখে দিবা। কোন রকম মানে উল্টাপাল্টা কোনো নিয়ম নেই এখানে, একদম সিম্পল সহজ নিয়ম, কিন্তু চেঞ্জ গুলো মুখস্থ রাখতে হবে। দা ওল্ড ম্যান, এখন আমরা 1 নাম্বার চেঞ্জ সেট টু চেঞ্জ, মানে সেট টু মানে কি, এখানে আছে সেট টুটা মানে সেট দা ওল্ড ম্যান, মানে ওল্ড ম্যান বলছে। হ্যাঁ, এখন সেট টুর পরিবর্তে কি হবে, মানে সেটের পরিবর্তে এখানে কি হবে আমরা নির্ভর প্রথম সেন্টেন্সটা কি বলছে সেন্টেন্সটা দ্বারা। এই যে দেখো শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে সেন্টেন্সটা দ্বারা প্রশ্ন করছে। তাহলে যদি প্রশ্ন করে ইংলিশ কি আস্ক, এস কি আস্ক মানে জিজ্ঞাসা করা। তাহলে যেহেতু এটা পাস্ট টেন্স সেট টু, তাহলে আমরা সেট টুর পরিবর্তে আমরা আস্ক এর ভার্ব টু আমরা এস কে ইডি আস্কড লিখবো, ভার্ব টু লিখবো। তাহলে দা ওল্ড ম্যান আস্কড, কারে আস্ক করছে, আমরা সবটা প্যাসেজ পরে আমরা দেখছি এখানে নাবিলার সাথে ওল্ড ম্যান কথা বলতেছে। তাহলে আমরা দা ওল্ড ম্যান আস্কড নাবিলা, মানে এটা আমরা প্রথমে লিখবো, মানে কথাটা কে বলছে তারপরে কাকে বলছে, মানে সেট টু অংশের কাজ আমরা সবটা নিয়ে আসতে হবে আগে। এরপরে হচ্ছে 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের ইনভার্টেড কমা চেঞ্জ। ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, যদি মূল ভার্ব হয় তাহলে টু, অক্সিলারি ভার্ব বলে ইফ, ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস কোশ্চেন, বাকি সকল ক্ষেত্রে দ্যাট। তাহলে চলো আমরা এখানে দেখি ইনভার্টেড কমার ভিতরে কি আছে, ক্যান। ক্যান কি, ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব বলে ইফ বা ওয়েদার, আমরা সহজে ইফ লিখে বলবো, যারা ওয়েদার লিখতে পারো ভালো, ওয়েদারটা বেটার। হ্যাঁ, তাহলে আমরা ইফ লিখলাম। ইফ লেখার পরে আমাদের 3 নাম্বার চেঞ্জ কি, ইনভার্টেড কমার ভিতরে প্রথম কাজ হচ্ছে আমাদের পারসন চেঞ্জ। মানে এটা নিয়মটা হচ্ছে এরকম যে সেন্টেন্সটা যে কোনো সেন্টেন্সে থাকুক ইনডিরেক্ট করার সময় এটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমরা প্রথমেই ইউটা নিয়ে আসতে হবে, সাবজেক্ট। ইউটা কাকে বলছে, দা ওল্ড ম্যান। ইউ হচ্ছে সেকেন্ড পারসন যে রূপ, অবজেক্ট হচ্ছে নাবিলা, নাবিলার সেই রূপ, তাহলে এটা সাবজেক্ট, অক্সিলারি প্লাস সাবজেক্ট, তাহলে নাবিলার সাবজেক্টের রূপ হচ্ছে শি। তারপরে ক্যান কি হবে, ভার্ব দিলে ভার্ব টু, কুড। নাবিলা একটা মেয়ে এই জন্য শি। গিভ চেঞ্জ হবে না, গিভ গিভই থাকবে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হলে চেঞ্জ হবে, মি এই যে এটা চেঞ্জ হবে, আই মি পারসন, ফার্স্ট পারসন কে, দা ওল্ড ম্যান। তাহলে দা ওল্ড ম্যান যদি আই মি 2 নাম্বার, তাহলে দা ওল্ড ম্যানের 2 নাম্বার কি, হি হিম, একজন পুরুষ হলে হি, একজন মহিলা হলে শি, একের অধিক যাই হোক তাহলে হবে দে, আর একটা বস্তু হইলে মানুষ নারী পুরুষ ছাড়া একটা যদি হয় সিঙ্গুলার তাহলে হবে ইট। তাহলে দেখি গিভ মি, আই মি, ওল্ড ম্যান আই মি, 2 নাম্বার হচ্ছে হি হিম। গিভ হিম কি দিবে, সাম ফুড, কোন চেঞ্জ হবে না, সাম ফুড। দেখো আমরা একটু আগে দেখছিলাম যে একই ইনভার্টেড কমার ভিতরে যদি থাকে আমরা ফুল স্টপ না দিয়ে এন্ড দিতে পারি। যদি ফুল স্টপ দেই তাহলে আবার লিখতে হবে দা ওল্ড ম্যান অথবা হি টোল্ড দ্যাট বা হি এডেড দ্যাট লিখতে হবে। কারণ দেখো এখানে আই হ্যাভ বিন, তাহলে কিছু বলছে, সাবজেক্ট দিয়ে শুরু হলে কিছু বলে, এখানে কিছু বললে তাহলে আমরা এন্ড এডেড দ্যাট দিতে পারি। যেহেতু দ্বিতীয় কথা এন্ড দিলাম ফুল স্টপের পরিবর্তে, এন্ড দেওয়ার কারণে আর ওই সাবজেক্ট হি বা ওল্ড ম্যান লিখতে হবে না। যদি ফুল স্টপ দেই তাহলে এন্ড বা হি লিখতে হবে, মানে দা ওল্ড ম্যান অথবা হি লিখতে হবে। তাহলে আমরা এন্ড দিলাম, এন্ড সেট টুর পরিবর্তে দিলাম এডেড, এ ডাবল ডি ইডি এডেড। আর যেহেতু আই দিয়ে শুরু তাহলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে দিব দ্যাট, এন্ড এডেড দ্যাট আই হ্যাভ বিন, তাহলে আইটাকে ওল্ড ম্যান, তাহলে হি, এই যে আইটাকে ওল্ড ম্যান ফার্স্ট পারসন যে রূপ, সাবজেক্টের সেই রূপ, ওল্ড ম্যান হি। হ্যাভ থাকলে হ্যাভ এর ভার্ব টু হচ্ছে হ্যাড, কারণ ভার্ব 1 থাকলে ভার্ব টু হলে হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে ভার্ব 1 থাকলে ভার্ব 2 করতে গেলে হ্যাভটা কি করতে হয়েছে, হ্যাড। বিন স্টার্ভিং ফর 2 days, কোনো চেঞ্জ নেই এখানে, যেভাবে আছে এভাবেই, বিন স্টার্ভিং ফর 2 days। এখন কিন্তু ফুল স্টপ দিতে হবে, এখন ইনভার্টেড কমা শেষ। যেখানে ইনভার্টেড কমা শেষ এখানে কিন্তু তোমরা চাইলেও ইনভার্টেড কমা না দিয়ে পরেটা যোগ করতে পারো। ইনভার্টেড কমা শেষ অবশ্যই ফুল স্টপ দিতে হবে, যে কোনো চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন সব ফুল স্টপ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা সেন্টেন্স অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। তাহলে চলো আমরা 3 নাম্বার বাক্য দেখি। 3 নাম্বার হচ্ছে হোয়াই ডু ইউ ব্যাক, 4 নাম্বার হচ্ছে কান্ট ইউ ওয়ার্ক, কে বলছে, সেট নাবিলা। তাহলে এই কথাটা নাবিলা বলছে, হোয়াই ডু ইউ ব্যাক কাকে বলছে, দা ওল্ড ম্যান কে আমরা এখানে নিয়ে আসব। নাবিলা asked, কারণ কি প্রশ্ন করছে, সে প্রশ্ন চিহ্ন আছে, কাকে জিজ্ঞাসা করে ইংলিশ কি, ask মানে জিজ্ঞাসা করা। তাহলে ask জিজ্ঞাসা করেছিল কাকে, দা ওল্ড ম্যান, দা
ওল্ড ম্যান। তাহলে আস্ক দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যান কি জিজ্ঞাসা করছিল? হোয়াই ডু ইউ ওয়ার্ক, হোয়াই ডু ইউ ব্যাক। তাহলে আমাদের 2 নাম্বার চেঞ্জ হচ্ছে, সেট টুর পরে আমরা আস্ক লিখলাম 1 নাম্বার, 2 নাম্বার চেঞ্জ হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা এর পরিবর্তে ইনভার্টেড কমা এর ভিতরে সেন্টেন্সটি কি দিয়ে শুরু হয় আমরা সেটা দেখব। যদি মূল ভার্ব হয় তাহলে টু, অক্সিলারি ভার্ব হলে ইফ, ডব্লিউ ছিল ডব্লিউএস, বাকি সকল ক্ষেত্রে দ্যাট। তাহলে এখানে আছে ডব্লিউএস হোয়াই, তাহলে ডব্লিউএস থাকলে ডব্লিউএস হোয়াই। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে হোয়াই ডু হচ্ছে ভার্ব 1, ডু ডাজ ভার্ব 1, ডিড হচ্ছে ভার্ব 2, এগুলো মূল ভার্বের সাথে মিশে যায়। তাহলে আগে হবে সাবজেক্ট ইউ, ইউটাকে কে? ওল্ড ম্যান, ওল্ড ম্যান হচ্ছে হি। তাহলে ডু ডাজ মিশলে ভার্ব 1, ভার্ব 1 থাকলে ভার্ব 2, তাহলে বেকড, বি ই ডাবল জি ই ডি, ভার্ব 1 এর ভার্ব হচ্ছে বেকড। দেখো একই ইনভার্টেড কমার ভিতরে আরেকটা প্রশ্ন আছে, তাহলে আমরা এন্ড অলসো আস্কড দিয়ে লিখতে পারি। ফুল স্টপ না দিয়ে এন্ড দিলে সেট টুর পরিবর্তে অলসো, অলসো দেওয়াটা বাধ্যতামূলক না, শুধু আস্কড দেওয়াটা বাধ্যতামূলক যেহেতু প্রশ্ন করছে। অলসো আস্কড দা ওল্ড ম্যান লিখতে পারি, অথবা হিম লিখতে পারি, অথবা না লিখলে চলে। হ্যাঁ, এখন দেখো অক্সিলারি ভার্ব ক্যান, কেন হচ্ছে অক্সিলারি, এখন দিতে হবে ইফ, ইফ কিন্তু আগে সাবজেক্ট লিখতে হবে ইউ, মানে ওল্ড ম্যান হি। তারপরে ক্যান নট কি? কুড নট, সি ইউ ইউ এল ডি, কুড নট, হি কুড নট ওয়ার্ক, ডব্লিউ ও আর কে ওয়ার্ক। এই যে 4 নম্বর বাক্য শেষ। 5 নম্বর বাক্য নো আই এম আনএবল টু ওয়ার্ক, কে বলছে নাই, কিন্তু যেহেতু প্রশ্ন করেছে ওল্ড ম্যান কে, তাহলে উত্তরও কে দিছে? ওল্ড ম্যান দিছে, নো আই এম আনএবল টু ওয়ার্ক। তাহলে নো থাকলে রিপ্লাই ইজ নেগেটিভ, কিন্তু কে বলছে? ওল্ড ম্যান। তাহলে দা ওল্ড ম্যান replied in the negative। দেখো তাহলে yes বলে রিপ্লাই দেয় অ্যাফার্মেটিভ, নো বলে রিপ্লাই দেয় নেগেটিভ। তাহলে নো বলছে the old man replied in the negative। এই যে আর কিছু বললে and said that লিখে পরের কথাটা লিখতে হয়। যেহেতু এটা বলছে আমরা told that লিখতে পারি, অথবা and said that। কি বলছে? I am unable to work, তাই আইটাকে ওল্ড ম্যান, তাহলে হি, হি এম ইজ হচ্ছে ভার্ব 1, তাহলে ওয়াজ হচ্ছে ভার্ব 2, হি ওয়াজ unable to work, unable to work। তাহলে এগুলো কোনো পরিবর্তন হবে না। তাহলে এইভাবে আমরা প্যাসেজ নারেশন, যত বড় নারেশন হোক না কেন, আমরা একটা একটা সেন্টেন্স করে আমরা ভেঙে ভেঙে এগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। হ্যাঁ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, তোমরা বুঝতেছো যে চেঞ্জ গুলো আছে আরো ব্যতিক্রম ব্যতিক্রম চেঞ্জ গুলো নিয়ে আমাদের পার্ট 2 সাজানো হবে। যারা পার্ট 1 দেখে ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই পার্ট 2 দেখার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং এটা বেল আইকন দিয়ে রাখবে। পরবর্তী আশা করি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি ন্যারেশনের পার্ট 2 ক্লাসটা দিব। এই ক্লাসটা তোমরা সবাই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করলে ন্যারেশনের এসএসসি মানে 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত ন্যারেশনের কোনো ঝামেলা থাকবে না। খুব সহজে কোনো বইয়ের যে কোনো বইয়ের রুলস গুলো মুখস্থ না করে একটা রুলসও শিখতে হবে না। শুধু আমি যে চেঞ্জ করে দিচ্ছি, কি থাকলে কি হবে, কি থাকলে কি হবে, একদম শর্টকাট ওয়েতে তোমরা এই চেঞ্জ গুলো শিখে ডিরেক্ট ন্যারেশন থেকে তোমরা ইনডিরেক্ট ন্যারেশনে, অথবা ইনডিরেক্ট ডিরেক্ট ইন্টারমিডিয়েটের জন্য তোমরা এগুলো চেঞ্জ করতে পারবে আশা করি। তাহলে সবাইকে ধন্যবাদ এই ক্লাসটি এতক্ষণ দেখার জন্য। আমরা পরবর্তী ক্লাসটা আগামী সপ্তাহে আসবে। এই পর্যন্ত সবাইকে সবার ভালো থাকবে সেই দোয়া করছি। ধন্যবাদ, আমার জন্য তোমরা দোয়া করবে।